আমি মানি না এই বিয়ে। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোমাকে কখনো মানবো না আমি, ঈশান। তো আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে আপনাকে বিয়ে করেছি? আমাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম না যে পাত্রী আপনি, তাহলে আমি কিছুতেই এই বিয়ে করতাম না। আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবে না বলে দিলাম। আমার বইয়েই গেছে আপনার কাছে অধিকার চাইতে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, তোমার মতো ছেলে তো এটাই পারে। তোমাদের তো বাইরের প্রতি ঝোঁক বেশি। তুলির চোখে আগুন জ্বলছে। ঈশান তুলির এই কথায় কেমন দমে গেল। তুলির রাগে ফুসফুস করছে। তার বাড়ির লোক কিভাবে পারলো তার সাথে এমনটা করতে? তাকে তো একবার জানাতে পারতো কার সাথে বিয়েটা দিচ্ছে, না জানিয়ে বিয়েটাও আবার অপছন্দের মানুষের সাথে। তুলি আর কিছু ভাবতে পারছে না, রাগে মাথায় আগুন জ্বলছে। শোনো, তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। আমি আমার মতো থাকবো। আপনার আগে পিছে সামনে পিছনে কোথাও আমাকে পাবেন না আপনি। আপনার ছায়াই আপনার ছায়াই আমার সহ্য হয় না। সেখানে আপনার কাছে যাব কোন দুঃখে? না আসলে তোমার জন্যই ভালো। না হলে কি করবো তুমি নিজেও জানো না। এত জানা লাগবে না আমার। দয়া করে সরে দাঁড়ান, আমি শুব। সরবো মানে? তাহলে আমি কোথায় শোবো? সে আমি কি জানি। ঘর আমার, বিছানা আমার, তাহলে আমি তো খাটে শোয়ার অধিকার রাখি, তাই না? বেশি বাড়াবাড়ি করো না ঈশান। ভুলে যাবে না আমার অধিকার আছে এই ঘরে। কিসের অধিকারের কথা বলছেন আপনি? স্বামী মানেন না, স্বামীর ঘর মানেন, এটা কেমন যুক্তি? এত কথা শুনতে চাই না। তুমি সরো, আমি ঘুমাবো। বিছানায় থাকতে ইচ্ছে হলে আসুন, আগে আদর করি, তারপর না হয় ঘুমাবেন। ঈশান, মুখ সামলে কথা বলো। আমি ঠিকই বলছি। রাজি থাকলে আসেন। এমনিতেও সুন্দরী বউ কাছে রেখে দূরে থাকা মুশকিল। তার চেয়ে ভালো আসুন, আদর করি একটু। তুলি রেগে ঈশানের উপর ঝাঁপিয়ে পড়ল, ইচ্ছে মতো কিল ঘুষি মারতে লাগলো। ঈশান দুই হাত দিয়ে তুলিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলিকে সরাতে পারছে না। শেষ পর্যন্ত তুলিকে কাছে টেনে এনে তার ঠোঁটে ঠোঁট কামড়িয়ে ডুবিয়ে দিল। তুলি হতভম্ব হয়ে গেল। ঈশান এত বেশি সাহস দেখাবে সে কল্পনাও করতে পারেনি। তুলি ঈশানকে ধাক্কাচ্ছে, ঈশান সরছে না। দীর্ঘ 10 মিনিট কিস করার পরে ঈশান ছেড়ে দিল তুলিকে। তারপর থুতু করে বলল, ওয়াক থু। কারো ঠোঁটের টেস্ট এত বিশ্রী হতে পারে আমার জানা ছিল না। মেয়েদের ঠোঁট হবে মধুর মতো মিষ্টি, আর এ তো পুরাই করল্লা। কুত্তা, একে তো জোর করে কিস করেছিস, তার উপর এসব বলছিস। তোকে আমি কি করব নিজেও জানি না। ইস, প্লিজ আর কিছু করতে আইসেন না। ঠোঁট খেয়ে আমার এই অবস্থা, বাকি কিছু খেলে তো কোমায় থাকতে হবে আমার। ঈশান, বেশি বেশি বলছো কিন্তু। কই বেশি বললাম? যেমন খেলাম তেমনই তো বললাম। আগে অবশ্য ভালো টেস্ট ছিল মনে হয়, তাই না? তুলি চোখ রাঙিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান বাঁকা হেসে বাথরুমে চলে গেল। তুলিও এই সুযোগে পরনের শাড়ি খুলতে শুরু করলো। মাত্রই শাড়ি খুলেছে সে, পরনে শুধু ব্লাউজ পেটিকোট। অমনি বাথরুমের দরজা খট করে খুলে ঈশান বেরিয়ে গেল। তুলি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশানের চোখ গোল গোল হয়ে গেছে। এই অবস্থায় তুলিকে দেখবে সে কল্পনায় করতে পারেনি। কয়েকটা ঢোক গিলে ঈশান নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তুলি শাড়িটা নিচ থেকে তুলে বুকে চেপে ধরে বলল, আমি চেঞ্জ করব, বাইরে যাও। চেঞ্জ করবেন করেন, আমি কি বারণ করেছি নাকি? তুমি কি, আমি কি তোমার সামনে চেঞ্জ করব নাকি? তো সমস্যা কি? এক জিনিস বারবার দেখার আগ্রহ নাই আমার। ঈশান, কানের পর্দা ফাটাবেন না, সবাই চলে আসবে, তখন আবার অন্য কিছু ভাববে সবাই। আমি নিরীহ হয়ে এত বড় অপবাদ নিতে পারবো না। তুলি দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তারপর তার সবকিছু অসহ্য লাগছে। সে কি করে থাকবে ঈশানের সাথে? ওকে দেখলেই তো শরীর জ্বলে যাচ্ছে। ও শাড়ি বুকে চেপে ধরে আরেকটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ও যেতে ঈশান বিছানার এক পাশে টান টান করে শুয়ে পড়ল। 10 মিনিট পরে তুলি এসে দেখলো ঈশান শুয়ে আছে।
ও আর কথা না বাড়িয়ে অন্য পাশে শুয়ে পড়ল। জানে এখন কথা বললে কথা বাড়বে, সে চায় না এত রাতে ঝগড়া করতে। তুলি শুয়ে চোখ বন্ধ করার কয়েক মিনিটের মধ্যে ঢুকিয়ে পড়ল। তুলি ঘুমিয়ে যেতে ঈশান পাশ ফিরে তার দিকে তাকালো, তারপর একটা বাঁকা হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল। যেন কিছু একটা মাথায় ঘুরছে তার। ভোরের আলো জানালা দিয়ে ঢুকতেই তুলির চোখ খুলে গেল। প্রথমে বুঝতেই পারল না কোথায় শুয়ে আছে। হঠাৎই গা জড়িয়ে থাকা উষ্ণ কিছু একটা অনুভব করলো। চোখ পুরোপুরি খুলতেই দেখলো তুলি ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হায় আল্লাহ, এটা কিভাবে হলো? তুলি এমন ভাবে লাফ দিয়ে উঠে বসলো যেন আগুনে হাত পুড়েছে। ঈশানের বুকে মাথা ঠেকানো, তার আর গলার নিচে নিজের হাত দিয়ে ঈশানকে জড়িয়ে রাখা, সবকিছু দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি কেন ওকে জড়িয়ে ধরবো? ধুর। তুলি দ্রুত নিজের হাত সরিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায় আর রাগে। ঠিক তখনই পিছন থেকে শুনলো ঈশানের ভারী ভাঙা ঘুমের গলা। উফ, এত সকালে উঠতেছেন কেন? একটু আরাম করতে দেন না। চুপ। আমার গা ধরে কেন শুয়েছিলে? আমি ধরেছিলাম না, আপনি তো আমাকে বুকে জড়িয়ে শুইছিলেন। আমিও কি আর লাজুক বর হব? রেখে দিছিলাম। আমি আমি তোমাকে জড়িয়ে শুলাম? মিথ্যা কথা বলো না। মিথ্যা কেন বলবো? সিসিটিভি লাগাই দিব এই রুমে, প্রমাণ মিলবে কে কাকে জড়ায়। তুলি রেগে তাকালো। লজ্জায় গলা শুকিয়ে গেছে, কিন্তু মুখে রাগ রাগ ভাবটা দিয়েই ঢেকে রাখলো। আমি আর এক সেকেন্ডও এই রুমে থাকছি না। বলে দ্রুত উঠে শাড়ি ঠিক করে চুল সামলে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এসে তড়িঘড়ি করে নিচে নেমে গেল। ঈশান পাশ ফিরে চোখ খুলল, তারপর ঠোঁট বাঁকা করে এমন একটা হাসি দিল যেটা দেখলে কেউ বুঝবে এই ছেলের মাথায় কিছু একটা দুষ্টু খেলা চলছে। রাতে করল্লা, সকালে মধু। বিআইন বউয়ের মুড তো দেখি একেবারে রোলার কোস্টার। সে অলস ভঙ্গিতে বিছানার মাথায় হাত রেখে শুয়েই থাকলো। মনে হচ্ছে তুলি নিচে গিয়ে যতই রেগে থাকুক, ঈশানের হাসির কারণ কমবে না, বরং আরো বাড়বে। নিচে নামতেই তুলির মুখে স্পষ্ট রাগ, বিরক্তি আর একটা অদ্ভুত অস্বস্তি। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা ভাজার গন্ধ। ভেতরে ঢুকতেই আর বড় বোন, তার মানে ঈশানের ভাবি, একগাল হাসি নিয়ে পরোটা উল্টাচ্ছিল। আইরে তুলি, নাস্তা করবি? আপু, নাস্তা পরে করব, আগে তোর সাথে কথা আছে। ভাবি থমকে গেল। তুলি যে এভাবে রাগ নিয়ে আছে সে খুব ভালোই জানে। এখন বড় ঝড় আসছে। কি হয়েছে তুলি? মুখটা দেখছি লাল টমেটোর মতো, কেন? আপু, তুই কি করে ঈশানের সাথে আমার বিয়েটা দিতে পারলি? আমি একদম পছন্দ করি না ওকে, এটা তো তুই জানিস। তুলি যেন নিজের কথার সাথে নিজের বুকের রাগও উপড়ে দিচ্ছে। ভাবি ধীরে ধীরে চুলার আঁচ কমিয়ে তাকালো তার ছোট্ট বোনের দিকে। হারে, তুই কবে বললি যে তুই ঈশানকে পছন্দ করিস না? তুই তো বরাবরই ওকে দেখে খালি রাগ করতিস, কিন্তু সেটা তো তোর স্বভাব। আমার স্বভাব বলে কি জোর করে বিয়ে দেবে? আপু, তুই কি পাগল নাকি? আমাকে না জানিয়ে না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলি? তুই রাগ করিস বলেই তো তোর কাছে বলা যায়নি। তুই তো শুনতেই চাইতি না কিছু। আর শোন তুলি, ঈশান খারাপ ছেলে না, তুই দেখবি ভালোই থাকবি তোরা। আপু, এই ছেলেটাকে আমার ভালো লাগে না। ওর আচরণ, কথা কিচ্ছু আমার পছন্দ না। ওইটাই তো সমস্যা, তোরা মানিয়ে নেওয়ার চেষ্টাই করছিস না। আপু, সিরিয়াস হ, আমি সত্যি বলছি। ওর সাথে জীবন কাটানোর কথা ভাবলেই গা জ্বলে যায়। বিয়ে মানে শুধু পছন্দ অপছন্দ নারী, সময়ও লাগে। আর তুই এত রাগী ঈশানের মতো কাউকে ছাড়া তোকে ঝাড়বে কে? আপু, তোর সাথে কোনো কথা চলে না। তোদের কেন জানি মনে হয় আমি জন্মই ঝগড়া করার জন্য। হারে, সে কথা আর জাহির করিস না। তুই জন্মাইছিস ঝগড়ার কইরা রাজত্ব করার জন্য। আপু, মজা করিস না, সিরিয়াস কথা বলতেছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোন, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে একটু সময় দে। ঈশান তোকে খুব কষ্ট দেবে না। আমি চিনি ছেলেটাকে, ওর মেজাজ আছে কিন্তু মনটা খারাপ না।
তুলি ঠোঁট কামড়ে নিচে তাকালো। রাগ আছে, অভিমান আছে, কিন্তু কোথাও যেন ভয়ও আছে, এই নতুন সম্পর্ক নিয়ে, এই নতুন দায়িত্ব নিয়ে। আপু আমি জানি না কি হবে, তবে আমি চেষ্টা করব, এটা আগেই বলে দিলাম। ভাই তুই চেষ্টা করবি না, কিন্তু ঈশান চেষ্টা করবে, আমি বলবো ওকে। আপু আর একটা কথা বললে আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, যা নাস্তা খেয়ে নে, রাগ কমে যাবে। তুলি গোমরা মুখে টেবিলে বসে গেল আর দূর থেকে রান্নাঘরের দৌড়ে দাঁড়িয়ে সব শুনে। ঈশানের ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টু ঠাট্টা মাখা হাসিটাই উকি দিচ্ছে। রান্নাঘর থেকে বের হয়ে তুলি একটু শান্তভাবে হাঁটছিল ঠিকই, কিন্তু চোখে মুখে রাগ এখনো জ্বলছে। নিচে সবাই নাস্তার কাজে ব্যস্ত। ঠিক তখনই ঈশান ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ালো। হঠাৎই খুব কাছে ঝুঁকে বলে, আরে বিয়ান, রাগলে তো খুব হট লাগে আপনাকে। কথাটা বলা মাত্রই তুলির শরীর কাঁপল রাগে। সে যেন আগুন হয়ে গেল, গলায় শব্দ আটকে গেল সেকেন্ডে। ঈশান, তোমার এত বড় সাহস! সাহস না, অভ্যাস। আপনি রাগলে মানে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, একদম লাল লাল জলাবাতি। তুমি আরে রাগতাছেন দেখে তো আরো সুন্দর লাগতেছে, ছবি তুলতে মন চাচ্ছে। তারপর তুলির দাঁত চেপে দাঁড়ালো, হাত কাঁপছে রাগে। তোর মুখে তালা দেব এখন। দিয়া লাভ নাই, আমি তালা খুলে ফেলতে জানি। ঈশান, আরে আরেকটু রাগেন, এই রূপটা তো মিস করতে চাই না। এরপরেই তুলি আর সইতে পারল না, রাগে মাথা গরম হয়ে গেল। হঠাৎই সে ঈশানের দিকে তেড়ে গেল। দাঁড়া তুই, আজ তোকে ছাড়বো না। আরে আরে, ধরতে পারবেন না। ঈশান দৌড় দিতে লাগলো সিঁড়ির দিকে। তুলি পিছনে চিৎকার করতে করতে তাড়া করছে। ঘরের সবাই থমকে তাকিয়ে আছে, যেন সকাল সকাল বিনোদন শুরু হয়ে গেছে। তুলি দৌড়াতে দৌড়াতে চিৎকার করে, তুই আজ হাত পা ভেঙে দিব। এক কাজ করেন, আগে ধরেন তারপর ভাঙেন। দুজনে দৌড়ে রুমে ঢুকলো। ঈশান খাটে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তুলি তখনও থামেনি। ধরতে পারলে ধরেন। আজ দেখবি তুলির পাওয়ার। তুলি লাফ দিয়ে খাটে উঠলো ঈশানের দিকে, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেললো ঈশান। সরে যেতেই তুলি সোজা গিয়ে পড়লো ঈশানের বুকের উপর। এক সেকেন্ডের জন্য ঘর থমকে গেল। তুলির হাত দুটো ঈশানের কাঁধে, ঈশানের দুই হাত তুলির কোমরে, আর দুজনের মুখ একদম কাছাকাছি। হঠাৎই তাদের ঠোঁট এক হয়ে গেল। একটা শ্বাসরুদ্ধ নীরবতা। ঈশানের চোখ বড়, তুলির শ্বাস আটকে গেছে। বাইরের দুনিয়া যেন হিম হয়ে দাঁড়িয়ে আছে। সরো সরো বলতেছি। কিন্তু আগে উঠেন তো, নইলে আবারও কিস হয়ে যাবে। চুপ। তুলি দ্রুত উঠে দাঁড়ালো, মুখ পুরো লাল টমেটো, শ্বাস দ্রুত। ঈশান ধীরে ধীরে উঠে বসলো, মুখে সেই দুষ্ট হাসি। বেয়ান, আজকের সকালের নাস্তা মধুর মতো ছিল। তুই না, তোর আবার রাগ, আবার হট লাগতেছে। তুলি চিৎকার করেই ঘর থেকে বেরিয়ে গেল, আর ঈশান খাটের উপর বসে নিচু গলায় হাসতে লাগলো। এই মেয়ে তো ধীরে ধীরে আমার সর্বনাশ কইরা ছাড়বে। রুম থেকে বের হয়েই তুলি হাঁপাতে হাঁপাতে থেমে গেল। মুখ লাল, চুল এলোমেলো, আর চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সোজা রান্নাঘরের পাশ দিয়ে যেতে নিতে ঈশানের মা সামনে এসে দাঁড়ালেন। তুলিমা, একটু দাঁড়াও তো। জি আন্টি, বলুন। ঈশানের মা তুলির দিকে পুরো মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুলির মুখে রাগের ছাপ, ঠোঁট ফুলে আছে, চুল এলোমেলো, সব যেন সাক্ষ্য দিচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। মা, তোমরা এখন স্বামী স্ত্রী, এভাবে সারাক্ষণ দৌড়াদৌড়ি ঝগড়া, এগুলো লোকে দেখলে খারাপ বলবে। নতুন বউ এসে এভাবে রাগারাগি করে বেড়ায়, এটা ঠিক না মা। সরি আন্টি, কিন্তু আমি ঈশানকে একদমই সহ্য করতে পারি না। ওকে দেখলেই রাগ উঠে যায়। আমি চাইলেও শান্ত থাকতে পারি না। ঈশানের মা আলতো করে তুলির কাঁধে হাত রাখলেন, চোখের মায়া, মুখের শান্ত হাসি। মা, প্রথম দিকে সবারই এমন হয়, দুইটা মানুষ, দুজনের স্বভাব আলাদা, রাগ অভিমান থাকবে। কিন্তু তোমরা তো স্বামী স্ত্রী, একদিন সব ঠিক হয়ে যাবে, রাগ কমে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। জানি না আন্টি, আমার মনে হয় না কখনো ঠিক হবে।
হবে মা, সময় দাও। আর তোমরা নিজেদের মধ্যে একটু শান্তভাবে কথা বলো, ঝগড়া করলে দূরত্ব বাড়বে। তুলি নিচু গলায় বলে মাথা নেড়েই থেমে গেল। ভেতরে ভেতরে সে জানে এখনই কিছু বললে আবার রাগ বেড়ে যাবে। ঠিক আছে, এখন এসো, নাস্তা করে নাও। খালি পেটে কেউ শান্ত থাকতে পারে না, বিশেষ করে রাগী মেয়ে। আমি এত রাগী না। আল্লাহ জানে, নাস্তা খেতে এসো মা। তুলি গোমরা মুখে ডাইনিং এ বসে পড়ল আর দূরে দাঁড়িয়ে রুমের দরজার ফাঁক দিয়ে সবকিছু দেখা একটি মুখ দুষ্টু হাসিতে ভরা। এই মাইয়া তো আসলেই আগুন। তুলি গোমরা মুখে ডাইনিং টেবিলে বসে আছে। তার প্লেটে মাত্র 1 চামচ ভাত, পাশে ডিম ভাজি আর ডাল। মুখে বিরক্তির ছাপ এখনো স্পষ্ট। ঠিক তখনই ঈশানের মা পাশে দাঁড়িয়ে বললেন, মা, এত কম ভাত নিবা কেন? বউ হয়ে এসেছো, এমন খিদে টিদে নিয়ে থাকবে কেমনে? ক্ষুধা নাই আন্টি। ঈশানের মা হেসে চামচ তুলে তুলির প্লেটে আরেকটু ভাত বেড়ে দিলেন, সঙ্গে মাছের টুকরো রাখলেন। একটু খাও মা, সকাল সকাল রাগ নিয়ে কেউ ভালো থাকতে পারে না। তুলি কিছু বলতে গেল, ঠিক তখনই দরজার পাশে পায়ের শব্দ। ঈশান আর তার বড় ভাই রায়ান ভেতরে ঢুকলো। ওয়াও, সকালের স্পেশাল নাস্তা হয়ে গেছে দেখি। তোর স্পেশাল নাকি তুলির? আমার তো যাই দাও খাই, কিন্তু কিছু মানুষের সামনে নাস্তা টোকাই না। কার? আপনার আর কার? এই দুজনকে দেখলে মনে হয় টম আর জেরি দেখতে বসেছি। সবাই হাসলো। তুলি মুখ ঘুরিয়ে নিলেও হাসিটা চেপে রাখতে পারল না। ঈশানের মা সবাইকে বসতে বলে খাবার পরিবেশন শুরু করলেন। বাবা আজ সকালে ফোন দিয়েছিল, বলেছিল নতুন প্রজেক্টের ফাইল পাঠাচ্ছে, দেখতে হবে। হ্যাঁ, গত রাতে দেখে রেখেছি। জমির কাজটা একটু জটিল, ঠিকমতো প্ল্যান না করলে পরে সমস্যা হবে। তুলি চুপচাপ খেতে খেতে শুনছে, আর রাগ একটু কমেছে, কিন্তু মুখে এখনো সিরিয়াস ভাব। তুলি, বুঝেছ, আমাদের পরিবারের ব্যবসার কাজটা সবাই মিলে করি। রায়ান ভাই, আমি কালকে সাইটে গেছিলাম। জায়গাটা খারাপ না, তবে একটু লোন ক্লিয়ারেন্স লাগবে। আর আব্বা চায় তুমি এবার একটু বেশি দায়িত্ব নাও। সারাক্ষণ এই মেয়েটার সঙ্গে ঝগড়া কইরা শক্তি নষ্ট না কইরা কাজ করো। কথাটা বলতেই টেবিলে নীরবতা। তুলি মাথা তুলল। ঈশান তাকালো, মুহূর্তটুকু হালকা বিব্রত। আরে ভাই, ঝগড়া তো হয়েই যায়। কে বলে আমার ইচ্ছে হয়? কার ইচ্ছে না হয়? ঠিক আছে ঠিক আছে, ঝগড়া বাদ দাও। এদিকে নতুন প্রজেক্টটা বেশ বড়, আমরা দুই ভাই মিলে করব। ঈশান শুরুটা দেখবে, আমি ডিলগুলো সামলাবো। হ্যাঁ মা, এরা দুই ভাই মিলে ব্যবসাটা দাঁড় করাইছে, এখন এলাকার বড় বড় কাজ এদের হাতে যায়। তুলি মাথা তুলে ঈশানের দিকে তাকালো। যে ছেলেটাকে সে সহ্য করতে পারে না, সে হয়তো এতটাই দায়িত্বশীল। ঈশান তুলির দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। দেখলেন তো, আমি খালি ঝগড়া করি না, কাজও করি। প্লেট হাতে নিয়ে বাইরে গিয়ে বসো, না হলে আবার কিছু এক্সট্রা বলবা। আরে, আপনি রাগলে যে আমি বেশি কাজ করব, মোটিভেশন পাই। ওরে বাবা, এই দুইজনকে সামলানো কার সাধ্য? ডাইনিং টেবিলে সবাই প্রায় বসে পড়েছে। ঈশানের মা খাবার পরিবেশন করেছেন। তুলি মুখ শক্ত করে বসে আছে। ঈশানের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটা দূরেই। তুলি, মা এটা নে, তোর পছন্দের ভুনাটা করে আনছি। তুলি হাত বাড়িয়ে নিতেই চেয়ারের নিচ দিয়ে হঠাৎ একটা নরম স্পর্শ তার পায়ে লাগে। তুলি থমকে যায়, চোখ বড় বড় করে নিচের দিকে তাকায়। এরপর ধীরে ধীরে মাথা তুলে ঈশানের দিকে তাকায়। ঈশান মুখে একদম নিরীহ ভাব নিয়ে বলে, আরে ভাই, তুমি তো বললা শোরুমে কাল নতুন গাড়ি আনতেছে, ব্র্যান্ডটা কি? হ্যাঁ, টয়োটার নতুন মডেলটা। বাবার সাথে গিয়ে দেখে আসলাম, কাল ডেলিভারি দিবে। ঈশান মাথা নেড়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে ব্যবসার কথা বলছে, আর একই সাথে তার পায়ের পাতাটা তুলির পায়ের উপর দিয়ে আস্তে আস্তে স্লাইড করছে। তুলির পেট কেমন করে ওঠে, এক অদ্ভুত অনুভূতি। তার নিজের উপরই রাগ হচ্ছে কেন। সে কেঁপে উঠল। সে গলা পরিষ্কার করে কঠিন মুখ করে বসে থাকে, কিন্তু পায়ের নিচে আবারও স্পর্শ। তুলির মনে
গরম আগুন ছুটে ওঠে। এই ছেলেটা কি পাগল নাকি? টেবিলে বসেও দুষ্টামি করার টাইম পায়। ঈশান একদম স্বাভাবিক মুখে বলে, ভাই, ওই মডেলটা নিলে রিসেল ভালো পাবা। আর বাবাকে বলো জমিটা ফাইনালি সাইন করে ফেলে। তুলির আর ধৈর্য থাকে না। সে পা তুলে জোরেই চাপ মারে ঈশানের পায়ের উপর। ঈশান হালকা উফ কুপ শব্দ করে, চোখ বড় করে তুলির দিকে তাকায়, কিন্তু পরে আবার হাসি চেপে নেয়। কি হইল বাবা? কিছু না মা, মনে হয় টেবিলের নিচে চেয়ারটা ঠেকলো। তোর পায়ের হাড্ডি আমি চূর্ণ করেই ছাড়বো, আরেকবার করলে দেখিনিস। রাগলে আপনাকে আরো মিষ্টি লাগে বেয়ান। চুপ থাকো, নইলে সামনে বসে প্লেট ছুঁড়ে মারবো। ঈশান আবার সিরিয়াস হয়ে সবার সাথে কথা বলে, কিন্তু চোখের কোণে আড়াল করা দুষ্টুমিটা লুকায় না। রুমে ঢুকতেই তুলি দরজাটা ধাম করে বন্ধ করে দেয়। রাগে তার বুক ওঠানামা করছে, চোখ দুটো লাল, যেন একটু হলেই আগুন ছুটে বের হবে। এই বেয়াদবটার এত বড় সাহস, টেবিলের নিচেও পা লাগায়। একদম সহ্য করতে পারি না এই ছেলেটারে। ঠিক তখনই দরজাটা খুলে ঈশান ঢোকে। ঢোকার সাথে সাথে তুলি আর কিছু না ভেবে হুট করে তার কলারটা ধরে গলা চেপে ধরে। কতবার বলেছি আমার আশেপাশে আসবি না, শুনতে পাস না তুই? আরে কোথায় আসলাম আমি আপনার আশেপাশে? বরং আপনি তো ছুটে আমার কাছে আসছেন বারবার। চুপ করো। কি ব্যাপার, আপনার আবার কিস টিস করার মতো লোভ করছে না তো? নাকি আরো গভীর কিছু করতে চান? তুলির রাগ যেন মাথা থেকে পায়ের ডগা পর্যন্ত ছুটে যায়। সে ঈশানকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তুই কি বলেছিস? নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? ভাবার কি আছে ভাবি, আমি তো এমনিতেই চালাক, জন্মগত ট্যালেন্ট। একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না, একদম ছুটিয়ে দেবো, বুঝেছিস? আপনি ছুটিয়ে দিলে আমি যাব কোথায়? বিয়ান, আপনার কাছেই তো বারবার টেনে আসে, কে জানে কেন। বিনা কারণে আমার কাছে আসিস না, মাথা গরম হয়ে যাবে। আপনার মাথা তো দেখতেছি অনেকক্ষণ ধরেই গরম, কিন্তু গরমে আপনাকে আরো সুন্দর লাগছে। চুপ। জ্বালা উঠে গেছে বুঝি? আরো একটা কথা বললে সত্যি সত্যি দরজা ভেঙে বের করে দিব। ঠিক আছে ঠিক আছে, মানলাম, কিন্তু একটুকু রাগ কমান। রেগে গেলে আপনাকে দেখে আমারও কন্ট্রোল থাকে না। দূর হও। রুমে দাঁড়িয়ে দুজনের মাঝে টান যেন শব্দ করে বাড়ছে। তুলি রাগে থরথর করে কাঁপছে, আর ঈশান তার সেই চিরচেনা দুষ্ট হাসিটা নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি আঙুল নাচিয়ে বলছে, আর একটা কথা বললে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ঈশান হঠাৎ এগিয়ে এসে টুপ করে তুলির নাকে একটা চুমু খায়। কি কি করলি তুই? রাগ কমান ম্যাডাম, না হলে আমি নিজের কন্ট্রোল হারাবো। তারপর যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমার দোষ দিবেন না। আমাকে কিস করার সাহস পেলি কিভাবে বলতো? সাহস তো আগে থেকেই আছে ম্যাডাম, আপনি শুধু খেয়াল করেন না। আমি তোকে। আমাকে কি করবেন? আবার কিস করবেন নাকি? চুপ কর। আর একবার ছুলেই। আর একবার ছুলেই কি হবে বলবেন? আমি ভয় পাই না ম্যাডাম, আপনার রাগের চেয়ে আপনি যখন চুপ হয়ে যান সেটা বেশি ভয়ঙ্কর। দূরে থাকো আমার থেকে। থাকতেই তো চাই, কিন্তু যাই করি আপনার কাছেই এসে দাঁড়াই। সমস্যাটা বুঝেন? রাতটা শান্ত, কিন্তু তুলির মাথার ভেতর যেন এক একটা ঝড় বইছে ঈশানের দুষ্টুমি। নিঃশ্বাস, উষ্ণতা সবই তাকে আজ ভীষণ বিরক্ত করে রেখেছে। ঠিক তখনই তার মোবাইল বেজে ওঠে। ঠনঠন স্ক্রিনে ভেসে ওঠে রায়না কলিং। তুলি চোখ উল্টে ফোনটা ধরে। কি রে বান্ধবী, তুই নাকি বিয়েই করে ফেললি? আমাদের জানালিও না, বরকে তো দেখালিও না। আমরা কি নিয়ে যাবো তোর বরকে? তুলি নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ে। তার কণ্ঠে বিরক্তি আর ক্লান্তির মিশেনে গড়া একটা দীর্ঘশ্বাস। দয়া করে নিয়ে যারে, সত্যি বলছি, তাহলে বাঁচি আমি। কি বললি? তোর বরকে দিয়ে দিতে চাচ্ছিস? এ কেমন নতুন বউ রে বাবা? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। তুই ওকে নিয়ে আমাকে উদ্ধার কর। কেন রে, বর পছন্দ হয়নি নাকি? পছন্দ হয়নি বলছিস? ওকে পছন্দ করার আগে আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিব। তোর কি মনে হয় আমি পাগল নাকি? এত রেগে আছিস কেন? বরটা খুব কালপিট নাকি?
কালপ্রিট কি বলবো, পুরাই একটা লেফটা। মানুষের উপর, মুখের উপর কথা বলে, সুযোগ পেলেই খোঁচা দেয়। জগদ্দল পাথরের মতো ফাজিল। তাহলে এখন কি বরের সাথে ঝগড়া করে কাটাস? ঝগড়া তো হবেই, কিন্তু এই ছেলেটা এমন যে ঝগড়ায় জিততেও দেয় না, হারতেও দেয় না, বরং বারবার আমাকে পাগল করে দেয়। কিরে, তোর গলায় তো রাগের সাথে অন্য কিছুর গন্ধও পাইতেছি। কি হইছে? কোনো গন্ধ পাচ্ছিস না তুই? রোমান্সের গন্ধ। দূর, রোম্যান্সের বদলে ওর দুষ্টুমি দেখলে আমার ব্যাটারি ডাউন হয়ে যায়। দেখ, আজ টেবিলের নিচে পা লাগাইছে, আমি শক খেয়ে গেলাম, বুঝলি? পায়ের নিচে কারেন্ট ছিল নাকি? থাম থাম, তুই কি বললি? কারেন্ট? আমি তো ওকে কিক দিছি, সেটা দেখলি না? দেখ, তুই যত রাগ করিস না কেন, কণ্ঠ শুনে বুঝলাম ছেলেটা তোকে বিরক্ত করে বটে, কিন্তু তোর ভেতরে কিছু একটা আলাদা চলছে। তুলি থেমে যায়, মুহূর্তকাল নীরবতা। তারপর কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো গলা উঁচু করে বলে, কিছুই চলছে না। ওকে পছন্দ করা তো দূরের কথা, আমি ওর হাতের কাছে থাকলেই মাথা গরম হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, কালকে দেখা কর, পুরো ঘটনা শোনাবি। তোর এই কচু গাছ থিওরির দেখাও একটু। তুলি ফোন কেটে বিছানায় ঢলে পড়ে। চোখ বন্ধ করলেই ঈশানের দুষ্টু হাসি, তার লেপ্টে থাকা ঠান্ডা স্পর্শ মাথায় ভেসে ওঠে। তুলি নিজের মুখ চাপা দিয়ে বলে, ধুর, এই ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিবে। ম্যাডাম, ঘুমাইছেন নাকি? আপনার মুখ দেখলে আমারও ঘুম আসে না। দূর হও। সকালটা তুলির জন্য অস্বাভাবিক শান্ত, কিন্তু ঈশানের জন্য যেমন ছিল তেমনই। সে আয়নার সামনে দাঁড়িয়ে টাই গোছাচ্ছে, গায়ের কালো শার্টে আজ অদ্ভুত একটা ফ্রেশ লুক এসেছে। তুলি দরজার পাশে দাঁড়িয়ে চুল শুকোচ্ছে, চোখ দুটো টকটকে, কিন্তু মুখটা অজান্তেই নরম হয়ে এসেছে। তবুও সে কঠিন থাকার অভিনয়টুকু চালিয়ে যায়। ঠিক তখনই ঈশান পাশে থাকা ফাইল, ওয়ালেট আর গাড়ির চাবির দিকে তাকিয়ে বলে, এই একটু এগিয়ে দিতে পারেন না? এসব হাত ব্যস্ত হয়ে গেছে, টাই ঠিক করেন। আমার ঠেকা পড়েনি, যেখানে তোমাকেই মানি না সেখানে তোমার কাজকর্ম করব, এটা আশা করো না। আমি তোমার কে হই? ঈশান ভ্রু তুলে তাকায়, চোখে সেই চিরচেনা দুষ্টু ঝিলিক নেই, আজ যেন একটু নিরাসক্ত, ক্লান্ত। বুঝলাম, আপনার কিছু করতে হবে না, আমি আমার মতো সামলে নেব। তুলি ভেবে নেয় এখন নিশ্চয়ই ঈশান আবার খোঁচা দেবে, কিন্তু না। ঈশান একটু কটু কথা না বলে ফাইলগুলো নিজেই তুলে নেয়, ঘড়ি পরে ব্যাগ কাঁধে তোলে, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে নিচে নেমে যায়। তুলি থমকে দাঁড়িয়ে যায়। এটা নতুন ঈশান এত শান্ত? তুলি মনে মনে বিরক্তও হয়, অবাকও হয়। অন্যদিন হলে ঈশান বলেই ফেলতো, আপনার একটু সাহায্য করলে কি শক্তি কমে যেত নাকি? আজ তা নেই। তুলির ভেতর কেমন অদ্ভুত এক শূন্যতা হলো, তবুও মুখে রাগী ভাবটা অটুট রেখে সে নিচে আসে। নিচে এসে দেখে ঈশান ইতিমধ্যেই নাস্তা খেয়ে দাঁড়িয়ে জুতো পরছে। তুলি একবার তাকালেও ঈশান তাকায় না, চুপচাপ গাড়ির চাবি হাতে নেয়। আমি চললাম, দেরি হবে আসতে। একটু দুষ্টুমির এই স্বরে, স্রেফ সাধারণ দূরের মানুষকে বলার মতো টোন। তুলি বুকের ভিতর কেমন যেন খচখচ অনুভব করে, কিন্তু মুখে তার সাধারণ রাগ বজায় থাকে। যাও। ঈশান একটু মাথা নেড়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে তুলি অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। যে ছেলের দুষ্টুমিতেই সে রাখত, আর সেই ছেলেটাই যখন একটু বিরক্ত করলো না, তখনই যেন তার ভেতরে হালকা ব্যথা নামলো। সে নিজের মনে ফিসফিস করে, হঠাৎ এত পরিবর্তন, কারণ কি? আয় তুলি, চল গল্প করতে করতে রান্নাটা শেষ করি, মজা হবে। তুলি কিছু না বলে কেবল হালকা মাথা নাড়ল, তারপর ওর বোনকে সাহায্য করতে শুরু করলো। তুলির বোন হাসতে হাসতে বলল, আচ্ছা, সবাই কি খায় জানিসই তো, এবার তুই সহ্য কর, এবার তুই সাহায্য কর। তুলি চুপচাপ সব কাজ সামলাচ্ছিল, মাঝে মাঝে হালকা খুনসুটি করছিল। ঈশানের মা রান্নাঘরে ঢুকে বললেন, আরে তোরা দুজনেই কাজে হাত দাও।
একদম নিজেদের মতো করে সব করো, আমি একটু টুকটাক সাহায্য করি। তুলি হালকা হাসলো আর বোনও রান্নার কাজ চালিয়ে নিল। তারা দুজন গল্প করতে করতে ধীরে ধীরে রান্নার কাজ শেষ করলো। দেখছিস তুই, মজা হচ্ছে নাকি? কাজও শেষ হলো আর গল্পও হলো। হ্যাঁ, সত্যি মজা হচ্ছে। এই দুই বোনের মধ্যে এখনো যেন এক আনন্দের অনুভূতি আছে। বিকেলের আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। তুলি ঈশানের মাকে বলল, আন্টি, আমি একটু বাইরে যাব, আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সতর্ক থাকবে। তুলি রেডি হয়ে বাইরে গেল। রেস্টুরেন্টের চুপচাপ কোণে বসেই বান্ধবী রায়না বলল, হঠাৎ বিয়ে করে নিলি তুই, কারণ কি? হঠাৎ বাড়ি থেকে দিয়ে দিল, জানতাম না আমি। রায়না, তুই দেখাবি না তোর বরকে? ওকে দেখে কি করবি রায়না? কি আর করব, যা করার তো তুই করবি, দেখি তো। রেস্টুরেন্টের চুপচাপ কোণে বসে রায়না হঠাৎ চোখ ফেলে পাশের টেবিলে। সে উচ্ছ্বাসকে সামলাতে পারল না। তুলি, আমি মনে হয় কোনো পরিচিত কাউকে দেখছি। হতেই পারে পরিচিত, তাতে লাফানোর কি আছে? না না, অল্প পরিচিত হলে কিছু বলতাম না, কিন্তু মনে হচ্ছে খুব বেশি পরিচিত। রাখ তোর এসব কথা, তোর খবর টবর কি তাই বল। হ্যাঁ হ্যাঁ, আছি ভালোই, সংসার নিয়ে। এখন একটা বেবি হলেই একটু সুখী হব। দোয়া করি তোর তাড়াতাড়ি বেবি হয়ে যাক। তুই তোর স্বামীকে এখনো মানছিস না, তাই না? আরে না, মানা কি, সারা জীবনের ঝগড়ার উপরে চলে, এখনো মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, দেখিস তোর এই রাগের জন্যই সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। রায়না আর তুলি দুজনেই হেসে কফি চুমুক দিতে দিতে গল্পের ফাঁকে ফাঁকে ছোট ছোট খুনসুটি চালালো। রেস্টুরেন্টের বাতাস যেন তাদের হাসি আর গল্পে আরো প্রাণ বন্ধ হয়ে উঠল। রাত প্রায় 10:30। বাড়ির উঠানে বাইকের হেডলাইট নিভতেই হালকা বাতাসে দুয়ার নড়ে উঠল। ঈশান ক্লান্ত মুখে গেট বন্ধ করে ভেতরে ঢুকতেই লক্ষ্য করলো ড্রয়িং রুম ফাঁকা, কিন্তু রান্নাঘরের দরজা আধ খোলা। হালকা আলোয় তুলি চুপচাপ নিজের ফোনে তাকিয়ে বসে আছে, চোখ মুখে এক ধরনের ঠান্ডা ভাব, যেন ঈশান এসেছে কিনা তার কোনো গুরুত্বই নেই। ঈশান একটু থেমে গভীর দৃষ্টি নিয়ে এগিয়ে গেল। তুমি কোথায় ছিলে বিকেলে? তুলি চোখ না তুলেই ফোন সাইডে রাখলো। তার রাগ সাধারণত আগুনের মতো ঝলসে ওঠে, কিন্তু আজ রাগটা বরফের মতো ঠান্ডা। রেস্টুরেন্টে গিয়েছিলাম। ঈশানের চোখ হালকা সংকুচিত। সে খুব শান্তভাবে দাঁড়ালো, কিন্তু গলার চাপা অভিমান স্পষ্ট। কেন? জিজ্ঞেস করার অধিকার তোমার কে দিল? তোমাকে এত কিছু বলতে বাধ্য না আমি। বলতেই হবে। বলবো না। কি করবে? ঈশানের চোখে এবার রাগের বদলে এক ধরনের তীক্ষ্ণ ধীরতা দেখা গেল। সে এক ঝটকায় তুলির হাত ধরে নিজের দিকে টেনে নিল, এত কাছে যে তুলির নিঃশ্বাস সরাসরি ঈশানের বুকে লাগছে। অনেক কিছুই করতে পারি, কিন্তু আপনি সহ্য করতে পারবেন তো? তুলির মুখ লাল হয়ে উঠল রাগে। সে হাত সরানোর চেষ্টা করলো। ঈশান, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি আমি করছি না, আপনি করছেন। আমাকে না বলে কেন বাইরে গেছেন? শুনে রাখো, 100 বার যাব, পারলে ঠাকাও। এক মুহূর্ত নিস্তব্ধতা। ঈশানের চোখে দহন, তীব্র রাগ আর তার নিচে লুকানো উদ্বেগ। সে আরো কাছে ঝুঁকে গম্ভীর স্বরে বলল, আপনাকে থামাতে চাই বলে বলছি না। আপনি কোথায় যান, কেন যান, জানার অধিকারটা আমার আছে, কারণ আপনি আমার। তোমার কিছুই জানার অধিকার নেই। অধিকারটুকু আমি চাইনি। আপনি আমাকে সেই জায়গায় দাঁড় করিয়েছেন। বাইরে যেতে হলে যেতে পারেন, কিন্তু আমাকে না জানিয়ে গেলে আমি রাগ করব, আর আপনি আমার রাগ সহ্য করতে পারবেন না, এটা মনে রাখবেন। তুলি ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিল। তার চোখে রাগ, অপমান, আবার অদ্ভুত এক ব্যথা। কয়েক সেকেন্ড পর সে ধীরে দরজার দিকে হাঁটল। তোমার রাগে ভয় পাই না আমি, কাউকে রিপোর্ট দিতে চলতে শিখিনি। কিন্তু আমার চিন্তাটা আপনি বুঝবেন না। তুলি থেমে যায়, কিন্তু আর পেছনে তাকায় না। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। দুইজন দুই পাশে দাঁড়িয়ে, কিন্তু দুজনের ভেতরেই দাবানল জ্বলছে।
জেদে, অভিমানে আর না স্বীকার করা যত্নে। রাত প্রায় 10টা। ডাইনিং টেবিলে সবাই একে একে বসেছে। তুলির বোন, শাশুড়ি, রায়ান সবাই আছে। শুধু নেই হাসাহাসির স্বাভাবিক পরিবেশ। পুরো ঘরটাই যেন চাপা উত্তেজনায় জমাট বাঁধা। তুলি নিজের প্লেট সামনে নিয়ে শান্তভাবে বসে। তার মুখে কোনো কথা নেই, চোখও কারোর দিকে তাকাচ্ছে না। এদিকে ঈশান টেবিলের একটু দূরে রায়ানের পাশে বসে আছে, কিন্তু তার পুরো মন আর চোখে বসে থাকা এক রাগী মেয়েটার দিকেই। খাবার তুলে নিতে নিতে মা একটু হাসি দিয়ে বললেন, আজকে রান্নাটা বেশ জমেছে। তুলি আর নন্দিনী দুজনেই অনেক কষ্ট করেছে দেখছি। নন্দিনী লাজুক হেসে মাথা নেড়ে দিল। তুলি কোনো কথা বলল না, শুধু চুপচাপ ভাত নিল। অতিরিক্ত শান্ত, অতিরিক্ত নীরব ঈশান সেটা টের পেলেও কোনো কথা বলল না। তার চোখ শুধু একবার দুবার আর চোখে তুলির দিকে চলে যাচ্ছে। তুলি সেটা বুঝে উদাস মুখে খেতে থাকে। হঠাৎ রায়ান হালকা কাশলো, যেন নীরবতা ভাঙতে চায়। বাবা, কাল যে ক্লায়েন্ট মিটিংটা ছিল ওইটার ফাইনাল আপডেটের কি হলো? মিটিং ভালো হয়েছে। নতুন প্রজেক্টের কোটেশনটা তারা পছন্দ করেছে, কিন্তু কাজটা দ্রুত দিতে হবে। আমি তো বললাম 2 ছেলে আছে, ওরা সামলে নেবে। ঈশান তো বেশ কিছু বড় ফাইল রেডি করেছে। ওর কাজ এখন আগের চেয়ে অনেক দ্রুত হচ্ছে। দ্রুত তো করছি, কিন্তু কয়েকটা জিনিস আর একটু সময় নিয়ে করতে হবে। গুণগত মান কমালে চলবে না। তুলি খাবার মুখে তুলতে তুলতেই কথা শুনে একটু চোখ তুলল, এক মুহূর্তের জন্য মাত্র। তারপর আবার নিচে। ঈশান সেটা দেখেই আবার তাকিয়ে রইল, চোখে অপার আগ্রহ, রাগের নিচে লুকানো যত্ন। কিন্তু তুলি তাকালো না। রায়ান আবার প্রাণ বন্ধভাবে বলতে লাগলো, আর ভাই, যেটা বলতেছিলাম, নতুন শাখা খোলার ব্যাপারে তোমার মতামত কি? নতুন শাখা খোলা যাবে, কিন্তু লোক নিয়োগটা ঠিকঠাক করতে হবে। আর হিসাব কিতাব আমি নিজে দেখব। সেটাই ভালো। তুমি থাকলে কাজে মনোযোগ থাকে। রায়ানও ভালো করছে, 2 জন মিলে সামলে নাও। সবাই কথাবার্তা বলছে, কিন্তু তুলি চুপচাপ, একদম নীরব। কোনো কথার অংশ না হয়ে নিজের খাবার নিয়েই ব্যস্ত। শাশুড়ি একটু নরম স্বরেই বললেন, তুলিমা, আরো ভাত নেবে? না, লাগবে না। সেই স্বরটা এতটাই শান্ত, এতটাই দূরত্বে ভরা যে টেবিলে বসে থাকা সবাই একটু অস্বস্তি টের পেল। ঈশান আবার তাকালো। এইবার অনেকক্ষণ তুলির চোখের নিচে হালকা কালি, রাগে, দুঃখে, না জানা কিছু ব্যথায়। কিন্তু তুলি তাকালো না একবারও। এটা ঈশানের জন্য সবচেয়ে কষ্টের। রায়ান হেসে বলল, কাল সকালে আমি আগে অফিসে যাব, তুমি পরে আসিস ভাই। হ্যাঁ, আমি একটু দেরি করে আসব। তার চোখ কিন্তু তখনও তুলির দিকে, মনে মনে যেন বলছে, তুমি কি আমার দিকে একটু তাকাবে না? তুলি শান্ত মুখে প্লেটে থাকা শেষ খাবারটুকু খেলো, কিন্তু পুরো সময় ঈশানকে পাত্তা দিল না, একবারও না। নীরব ডিনার শেষ হলো সবার। রাত 12টা ছুঁই। তুলির রুমে ঢোকার সাথে সাথেই সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, সোজা চুল ভেজা, মুখে হালকা জেদের টান, চোখে বিরক্তির আগুন। ঈশান বিছানায় হেলান দিয়ে বসেছিল। তুলিকে দেখেই ধীরে গলা নামিয়ে বলল, এমন রেগে আছেন কেন? তুলি কোনো উত্তর দিল না। মুখ ঘুরিয়ে সোজা বিছানার ওপাশে গিয়ে শুয়ে পড়ল। চাদর টেনে চোখ বন্ধ করে নিল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে তুলির হাত ধরে কাছে টেনে আনলো নিজের দিকে। কি হয়েছে? এত রেগে কেন? তুলি হঠাৎ ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, টাচ করবে না আমাকে। ঈশান চোখের পাতা ভারী হয়ে গেল রাগে। গলায় জমে থাকা অভিমান আর উত্তেজনা তাকে স্থির থাকতে দিল না। এক ঝটকায় সে তুলির হাত আবারও ধরে নিজের দিকে একদম চেপে ধরল। করবো টাচ। কি করবে? মেজাজ গরম করবে না একদম। ঈশান হেসে ফেলল। সে হাসিটা শান্ত নয়, রাগে ভরা, দমিয়ে রাখা আগুনের মতো। মেজাজ শুধু আপনারই গরম হয়, আর কারো হয় না। অনেক দিন ধরে দেখছি আপনার রাগ, কিন্তু আর সহ্য করব না। ছাড়ো আমাকে, তোমার ছোঁয়া সহ্য হয় না। ঈশানের চোখের রং আরো গাঢ় হয়ে গেল।
রাগ, অভিমান আর এক মুহূর্ত অদ্ভুত আকর্ষণ মিশে তার শ্বাস গরম হয়ে উঠল। হঠাৎ একদম ঝুঁকে সে রাগী ঠোঁট দুটো কামড়ে ধরে জোরে কিস করলো। তুলি শ্বাস আটকে তাকিয়ে রইল বিস্ফারিত চোখে। কিস করতে করতে ঈশান গভীর গলায় বলল, আমার ছোঁয়া সহ্য করতেই হবে সব সময়। কুত্তা, আমাকে টাচ করলি কেন? তোর ছোঁয়ায় আমার বমি আসে। ঈশানের ভেতরের ধৈর্য সেই সীমায় পৌঁছে গেল। কথার প্রতিটা শব্দ যেন তার ভেতরে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকায় তুলিকে নিজের দিকে টেনে নিল। তুলির হাত কাঁপছে, কিন্তু সে ছাড়ছে না। বমি আসে তাই না? তুলির শ্বাস জড়িয়ে গেল। দুজনের মুখ কয়েক ইঞ্চি দূরে, শব্দ হারিয়ে গেল ঘন নিরাপত্তায়। তুলি ছটফট করে সরে যেতে চাইল। ঈশান শক্ত করে ধরে রাখলো, কিন্তু এবার তার চোখে রাগের সঙ্গে আরেকটা আবেগ, যেটা তুলি ঠিক বোঝে না। তার মুখ তুলির কানের কাছে থেমে গেল। আমার ছোঁয়া অসহ্য? তাহলে শুনে রাখো আজ থেকে, তোমার রাগের তাপটা আমারই থাকুক, আমার ছোঁয়া তোমার থাকুক। ছাড়ো আমাকে। ঈশান এবার হাত ছেড়ে দিল ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টি তুলিকে আটকে রাখলো। এক ধাপ এগিয়ে নরম কিন্তু ধারালো গলায় বলল, তুমি যত দূরেই যাও, কিন্তু তোমার শরীর প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে আমার ছোঁয়া থাকবে। তুলি সরে যেতে চাইলে ঈশান তার হাত ধরে ফেলল। একটা টান, একটা ঝড়ের মতো মুহূর্ত। তুলি তার বুকের সঙ্গে ধাক্কা খেলো। ছাড়ো বললাম তো। ঈশানের দৃষ্টি গভীর হয়ে উঠল। সে যতটা রাগী দেখাচ্ছে তার চেয়ে বেশি অসহায়। হঠাৎ তুলির প্রতিবাদ থামানোর আগেই সে মুখটা তুলির কাছে আনলো। এক মুহূর্ত তুলির চোখ বড় হয়ে গেল। পরের মুহূর্তে ঈশানের ঠোঁট তার ঠোঁট ছুঁয়ে গেল। তুলি ছটফট করলো, হাত দিয়ে ঠেলে দিতে চাইলো, কিন্তু ঈশান তাকে আঘাত না করে শুধু ধরে রাখলো। তুলিকে পালাতে দিল না। ঈশান, ছাড়ো। ঈশান থামলো না, কিন্তু তার কিস আর রাগের মতো ছিল না, বরং দমিয়ে রাখা ভালোবাসা, অভিমান আর ভয়। ভয় তুলিকে হারানোর। তুলির শক্তি ধীরে ধীরে কমে গেল। চোখ নামিয়ে নিল। শরীর শক্ত রাখলেও সে আর লড়াই করলো না। শেষে হার মেনে শব্দ হারিয়ে একদম চুপ হয়ে রইল। ঈশান ধীরে ধীরে কিস থামালো। তার কপালে ঠোঁট রেখে নিঃশ্বাস ফেলে বলল, এভাবে দূরে সরিও না তুলি। তুমি রাগলে আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের দূরত্বটা না। তুলি মাথা নিচু, তার গলা শুকিয়ে গেছে। সে কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে নীরবে বসে রইল। ঈশান হাতটা আস্তে করে তার গালে রাখলো। আমি ভালোবাসি তোমাকে, যতটা বলতে পারি তার থেকেও বেশি। তুমি চাইলে রাগ করো, কিন্তু আমাকে দূরে করো না। তুলির বুক কেঁপে উঠল, কিন্তু সে চোখ তুলে তাকালো না। তার নীরবতায় বলল, আজ সে লড়াই করতে চায় না। ঈশান শুধু তাকে জড়িয়ে ধরল, আর তুলিও না বললেও ধীরে ধীরে নিঃশব্দে সে আলিঙ্গনে হারিয়ে গেল। ঘরে নিস্তব্ধতা। ঈশান তুলিকে জড়িয়ে ধরে রেখেছিল। তুলিও রাজি নয়, আবার পুরোপুরি বিরোধ করছেও না। মুহূর্তটা নরম, তীব্র, অদ্ভুতভাবে টান টান। কিন্তু হঠাৎ তুলির চোখে যেন কিছু ঝলকে উঠল। একটা কথা, একটা অভিমান, একটা রাগ। হঠাৎ মনে পড়ে গিয়ে তার পুরো শরীর শক্ত হয়ে গেল। সে একদম ঠেলে ঈশানকে সরিয়ে দিল। সাবধান করলাম তোমাকে ঈশান, আমার কাছে আসবে না, মনে রেখো কথাটা। ঈশান হতভম্ব। দুটো সেকেন্ড শুধু স্থির হয়ে তাকিয়ে রইল তুলির দিকে। তারপর সে দৃষ্টিতে ধীরে ধীরে জমলো অভিমান, রাগ আর কষ্টের ছায়া। তুলি আর এক মুহূর্তও তাকালো না, ঘুরে গিয়ে শুয়ে পড়ল। নিজেকে কম্বলে ঢেকে নিলেন। পৃথিবী থেকে পালিয়ে যেতে চায় ঈশান। দাঁড়িয়ে রইল, মুঠি শক্ত, শ্বাস ভারী, চোখ লালচে। তুমি ভাবো সবসময় তোমার কথাই শেষ কথা? তারপর ঠাস, ঈশান দেওয়ালে ঘুষি মারল। দেয়াল কেঁপে উঠল, আর তার হাতের গোড়ায় লাল দাগ ফুটে উঠল। শব্দে তুলি চমকে উঠলে ও নিজেকে শক্ত করে বিছানায় চেপে রাখলো। ঈশান গভীর শ্বাস নিল, কিন্তু কিছু বলতে চাইল, কিন্তু বলতে পারল না। সে মাথা ঘুরিয়ে তুলির দিকে আরেকবার তাকালো।
তুলির চোখ বন্ধ, মুখ শক্ত, কিন্তু বুকের ওঠানামা বলে দিচ্ছে সে কতটা ভেতরে ভেঙে আছে। ঠিক আছে, তুমি যে দূরত্ব চাও ওটা রাখো। তারপর ঈশান ধীরে ধীরে লাইট অফ করে বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়ল। অন্ধকারে দুজনের মাঝখানে এক লম্বা শ্বাস আর অগোছালো অভিমান ঝুলে রইল। সকালের আলোটা ঘরের পর্দা ভেদ করে নরম করে ঢুকছিল, কিন্তু ঈশান তুলির রুমে সেই আলোয় কোনো উষ্ণতা ছিল না। দুজনেই দুজনের চোখ এড়িয়ে চলছিল, যেন গত রাতের কাছাকাছি থাকার মুহূর্তটাই সবচেয়ে বড় অভিশাপ। তুলি চুল বাঁধছে, ঈশান টেবিলে নাস্তা খেতে বসেছে। দুজনের মাঝখানে নীরবতার মোটা দেয়াল। ঠিক তখনই তুলির বোন রুমে ঢুকে গলা নামিয়ে বলল, কি রে, তোরা আবার ঝগড়া করছিস নাকি? ঝগড়া করব কেন? কার সাথে ঝগড়া করব? তাহলে দুজন দুজনকে পথ দেখলেই এড়িয়ে চলছিস কেন? তোমাদের মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হয় সিনেমার শত্রু শত্রু। আমার পছন্দ না ওকে, তাই এড়িয়ে চলছি, ব্যাস। এই কথাটা বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তুলি নিজেই অস্থির, কিন্তু মুখে রাগ আঁকড়ে রেখেছে। ঈশান নিজের প্লেট থেকে চোখ না তুলেই নীরবে খেতে থাকলো। গলার ভেতরটা শক্ত হয়ে আসছে তার, কিন্তু মুখে প্রকাশ নেই। খাওয়া শেষ করে চেয়ারটা আস্তে ঠেলেই উঠে দাঁড়ালো সে। আমি বের হচ্ছি, অফিসে দেরি হবে। কথাটা বলেই ব্যাগ তুলে নিল, একবারও পেছনে তাকালো না। দরজা খুলে বেরিয়ে গেল চুপচাপ। তুলির বুকের ভেতরটা কেমন খালি খালি লাগলো, কিন্তু সে মুখ ঘুরিয়ে উদাসীর সুরে বলল, যাক শান্তি। কিন্তু তার গলার কম্পনটা কেবল সেই টের পেল। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো, অঘোষিত, আঘাত মাখা, আর দুজনার ভেতরে লুকানো আগুনে ভরা। রাতের খাবার টেবিলে আজ অদ্ভুত চাপা নীরবতা। থালা বাসনের শব্দ ছাড়া কারোর মুখে কোনো বাড়তি কথা নেই। তুলি মাথা নিচু করে খাচ্ছে, ঈশান নিজের প্লেটেই তাকিয়ে আছে। দুজনেই একটু একই টেবিলে, তবুও যেন আলাদা দুনিয়া। ঠিক তখন ঈশানের বাবা গলা খাকারি দিলেন, ঈশান, তোমার সাথে একটু জরুরি কথা আছে। জি বাবা, বলুন। ব্যবসার জন্য বিদেশে যেতে হবে তোমাকে। সিঙ্গাপুরে একটা বড় মিটিং আছে, আমি চাই তুমি যাও। এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। টেবিলে বসা সবাই থেমে গিয়ে বাবার দিকে তাকালো। তুলি পর্যন্ত চামচ থামিয়ে দিল। যদিও চোখ তুলল না, ঈশান এক মুহূর্ত ভাবল, তারপর শান্তভাবে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। ঈশানের কণ্ঠটা ছিল খুবই নির্লিপ্ত, যেন কোথাও যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু ভেতরে কোথাও একটা ফাঁকা অনুভূতি আস্তে আস্তে জায়গা করে নিয়েছিল। বাবা আবার বললেন, আগামী সপ্তাহেই রওনা হতে হবে, সব কাগজপত্র রেডি আছে, শুধু তোমার ওকে দরকার ছিল। ঠিক আছে বাবা। টেবিলে আবার নীরবতা নেমে এলো। তুলির গলা একটু শুকিয়ে গেল, এখনো চোখ তুলছে না, চামচ দিয়ে শুধু ভাত নাড়ছে। মনে মনে এক অদ্ভুত টান, কিন্তু মুখে তার ছিটে ফোঁটাও নেই। ঈশানের মা আসতে বললেন, মা তুলি, ঈশান তো বিদেশে যাবে, কিছু বলবি না? বলবার কি আছে, ওর ইচ্ছে ও যাবে। ঈশান ভেতরে কোথাও সামান্য কেঁপে উঠলেও মুখে চুপচাপ। টেবিলের নীরবতা ভাঙল ঈশানের মাই। তিনি ধীরে ধীরে ভাত নামিয়ে রেখে স্বামীর দিকে তাকালেন। শুনুন তো, একটা কথা বলি, ঈশান তো বিয়ের পর কোথাও ঘুরতে নিয়ে গেল না তুলিকে, হানিমুনটাও হলো না ওদের। এইবার যেহেতু বিদেশ যাচ্ছে, তুলিকে সাথে নিয়ে যাক না, একসাথে কাজ আর বেড়ানো দুটোই হয়ে যাবে। কথাটা শুনে তুলির হাত থমকে গেল। এক সেকেন্ডের জন্য মনে হলো যেন গলার ভেতর কিছু আটকে গেছে, কিন্তু সে কোনোভাবেই চোখ তুলল না। ঈশানের বাবা চিন্তিত গলায় বললেন, খারাপ না, তুমি গেলে তো ভালোই হবে, ওরা দুজন একটু সময়ও পাবে নিজেরা। ঈশান চুপচাপ, সে সরাসরি তুলির দিকে তাকাতেও সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যদি তাকায় হয়তো তার চোখে কিছু ভেঙে পড়ে যাবে। অবশেষে তুলি ধীরে ধীরে মাথা তোলে। দেখা গেল তার মুখটা ঠান্ডা বরফের মতো কড়া। আমি কোথাও যেতে চাই না। কথাটা এমন ভাবে বলল যেন কেউ বোঝার চেষ্টা করলেও কিছুই ধরতে পারবে না। তারপর আর এক মুহূর্ত না বসে দাঁড়িয়ে গেল।
তুলিমা, কেন? গেলে তো ভালোই হতো। জোর করবেন না, আমি যেতে চাই না মানে চাই না। টেবিলের সবাই চুপচাপ তাকিয়ে রইল। তুলির মুখটি ছিল শক্ত অদম্য, কিন্তু তার চোখের কোণে খুব গভীর একটা অভিমান লুকানো রয়ে গেছে, যা কেউ বোঝার চেষ্টা করলেও ধরা যায় না। তুলি নিঃশব্দে হেঁটে হেঁটে রুমের দিকে চলে গেল। চলে যাওয়ার পর পুরো টেবিল যেন আরো ভারী হয়ে গেল। ঈশান মাথা নিচু করলো, শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল তার। ব্যালকনির হালকা বাতাসে তুলির চুল উঠছিল। রাত গভীর, চারপাশে অদ্ভুত নীরবতা। এই নীরবতাই যেন তার রাগ, অভিমান, বিরক্তিকে আরো তীক্ষ্ণ করে তুলেছে। পেছন থেকে দরজার শব্দ। ঈশান ধীরে ধীরে এসে দাঁড়ালো তার পাশে। তার কণ্ঠটা খুবই নরম কিন্তু ভারী। আপনার সাথে একটু কথা আছে। খবরদার, যদি তোমার সাথে যাওয়ার কথা বলো, আমি পছন্দ করি না তোমাকে। এটা কতবার বোঝাতে হবে তোমাকে? তোমার আশেপাশে থাকলে আমার গা ঘিন ঘিন করে, বোঝো না তুমি? কথাগুলো ছুরি দিয়ে কাটা মতো ধারালো। ঈশান মুহূর্তেই থমকে গেল। তার চোখের ভেতরটা যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। দীর্ঘ কয়েক সেকেন্ড কথা না বলে দাঁড়িয়ে থাকার পর সে আস্তে বলল, চিন্তা করবেন না, আপনাকে আমার সাথে যেতে বলবো না। তুলির বুকটা অদ্ভুতভাবে আটসাট হয়ে উঠল, কিন্তু মুখের অভিব্যক্তি সে বদলাতে দিল না। ঈশান আবার বলল, আপনি চাইলে আপনার বাড়ি চলে যেতে পারেন। আমি কখনোই আপনাকে জোর করে আটকে রাখবো না। যেভাবে থাকলে আপনি সুখী হন সেভাবেই থাকুন। তুলির হাতের আঙ্গুলগুলো কাঁপছে, কিন্তু তার মুখ ভয়ঙ্কর ঠান্ডা। ঈশান এবার একটু দূরে দাঁড়ালো, দৃষ্টি নামিয়ে নরম অথচ ভাঙা কণ্ঠে বলল, আর একটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি। তুলি এবার ঘুরে তাকালো। তার চোখে অস্থিরতা, বিরক্তি আর কোথাও যেন লুকানো এক মুহূর্তের ভয়। ঈশান সেই চোখের ভেতর তাকিয়ে ধীরে বলল, সিঙ্গাপুর থেকে ফিরে এসে ডিভোর্স দিয়ে দেব আপনাকে। আপনি নিজের মতো জীবন শুরু করুন। আমি আর আপনাকে এই বিরক্তির মধ্যে বেঁধে রাখবো না। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী আটকে গেল, যেন বাতাস পর্যন্ত থেমে গেল। তুলির মুখ শক্ত হয়ে রইল, কিন্তু চোখের ভেতর কিছু একটা ক্ষণিকের জন্য ভেঙে পড়ল, যা সে তাড়াতাড়ি নামিয়ে ফেলল যাতে কেউ না দেখে। ঈশান আর একবারও তাকে না দেখে ধীরে ঘুরে রুমের দিকে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তুলি নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল। কি এক চাপা অনুভূতি তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে, যা সে স্বীকার করতেও চায় না। পরের দিন সকাল থেকেই তুলির মন খারাপ। সে তার বোনকে নিয়ে মার্কেটে বেরিয়েছে। রাস্তার দোকানপাট ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল ঈশান। তুলির চোখে শখ আর বিরক্তি একসাথে। ঈশান একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে, তার পাশে ছোট্ট একটি শিশু হাত ধরে আছে। তুলি মনে মনে গর্জন করল, তুমি আগের মতোই আছো ঈশান, তোমার চরিত্র আগের মতোই আছে। আই হেট ইউ। তুলি বোনকে কিছু না বলে দ্রুত পাথর ধারে তাকিয়ে নিজের ভেতরে কল্পনা আর রাগের ঝড় সামলিয়ে বাড়ির পথে রওনা দিল। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তুলির মন বলছিল ঈশানকে দেখলেই কি যেন আগের সব রাগ আর দ্বন্দ্ব মনে পড়ে যায়। বোনের সাথে চুপচাপ চলতে চলতে সে নিজেকে সামলালো, যেন বাড়ি ফিরে গিয়ে নতুন দিনের মুখোমুখি হতে পারে। বাড়ির গেট পার হয়ে তুলির চোখে এক ফোঁটা রাগ আর হতাশা। মনে মনে ভাবলো, তুমি যেমনই থাকো, আমার শান্তি নষ্ট করবে, কিন্তু আমি তোমার কাছে আসবো না। রাতের অন্ধকার ঘরটা নীরব। তুলিকে ফোনে ব্যস্ত দেখেই ঈশানের মন অস্থির হয়ে গেল। সে চাপা গলায় বলল, আজ ব্যাগ গোছাতে হবে, কাল আমাকে সিঙ্গাপুর যেতে হবে। তুলি ফোন থেকে চোখ তুলে কিছু বলল না। ঈশান চুপচাপ ব্যাগ গোছাতে লাগলো। বিছানায় না গিয়ে সে সোফায় শুয়ে পড়ল। কুচকানো ব্রু নিয়ে জিজ্ঞেস করলো, না খেয়ে শুয়ে পড়েছো কেন? খিদা নেই। হ্যাঁ, বাইরে তো খাওয়ানোর মানুষের অভাব নেই। ঈশান আর কিছু বলল না। সে জানে এখন কথা বললে ঝগড়া হবে, তাই চুপচাপ সোফায় শুয়ে থেকে নিজের চিন্তায় ডুবে গেল। সকালে তুলির চোখ ধীরে ধীরে খুলল। ঘরে অদ্ভুত নীরবতা। পাশে তাকালো, ঈশান নেই, আর ব্যাগও নেই। হঠাৎ বুঝলো ঈশান চলে গেছে। তুলি নিঃশব্দে
উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে নেমে গেল। তার বোন ইতিমধ্যেই কিছু কাজ শুরু করেছে। ঈশান কখন গেছে? সকালে চলে গেছে। তুলি কিছু বলল না, চুপচাপ রান্নার কাজ শুরু করলো। বোনকে সাহায্য করতে লাগলো। তার চোখে এক ফোঁটা চিন্তাশীলতা, মনটা কষ্টে ভরা, কিন্তু সে শব্দকও বের করলো না। রাতটা নেমেছে ভারী হয়ে। তুলির রুমের বাতি আধো অন্ধকার। তার মনে আজ অদ্ভুত শূন্যতা। সে বিছানায় চুপচাপ শুয়ে থাকে, চোখ বন্ধ করলেও মনটা অস্থির হয়ে ঘুরপাক খায়। হঠাৎ সে ফোনটা হাতে নিল। আঙুল থমকে গেল গ্যালারির সামনে পুরনো সে অ্যালবাম, যেখানে শুধু ঈশান আর তুলির হাসি মাখা ছবি। একটা ছবি খুলতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেই সময়টা যখন তারা হাসতো একে অপরকে দেখে, যখন পৃথিবীটা ছোট্ট আর মিষ্টি ছিল। তুলির গলা আটকে গেল। নিজের ছবির দিকে তাকিয়ে সে কাপা গলায় বলল, আমার ভালোবাসায় কি কমতি ছিল ঈশান, যার জন্য আরেকটা মেয়ের কাছে যেতে হলো তোমাকে? আমি কখনো ক্ষমা করব না তোমাকে, কখনোই না। ফোনের স্ক্রিন আর চোখের পানি ঝাপসা করে দিল। এই 5টা বছর কত কষ্ট সহ্য করেছি জানো তুমি? তোমার একটু খেয়াল, একটু আদর, সেইটুকু চাইতাম। আর তুমি তুমি আমার সাথে বেইমানি করলে। বেইমান মনের মানুষকে বিশ্বাস করা ভুল ছিল। তুমি বিশ্বাসঘাতক ঈশান। তুলি ফোন বুকে চেপে ধরে চোখ বন্ধ করলো। যা বলল তার প্রতিটি অক্ষরই ছিল জমে থাকা ব্যথা, রাগ আর অপমানের তীব্র মিশেল। রাতের বাতাস জানালা দিয়ে ঢুকে গাল ছুঁয়ে গেল, তবুও তার হৃদয়ের ভার কমল না একটুও। সিঙ্গাপুরে ঈশান গেছে 3 দিন হলো। তুলির সঙ্গে একবারও কথা হয়নি। ওর মনটা যেন শুকিয়ে গেছে, কিছুই ভালো লাগে না। বিকেলের দিকে সেই ঈশানের মায়ের কাছে গিয়ে ধীরে বলল, মা, আমি একটু বাইরে যাব, রায়নার সাথে দেখা করব। ভালো লাগছে না কিছুই। আচ্ছা মা, যা, তবে বেশি দেরি করিস না যেন। আচ্ছা। তুলি বাসা থেকে বের হয়ে রায়নার সঙ্গে দেখা করলো সেই ছোট্ট রেস্টুরেন্টে। রায়না ঢুকেই উত্তেজিত গলায় বলল, খুশির খবর আছে রে, আমি প্রেগনেন্ট। সত্যি দোস্ত, আমি তো খুব খুশি হলাম। আল্লাহ তোকে সুস্থ রাখুক, বেবিটাকেও। আর তোর কথা, তুই বলেছিলি তোর বরকে দেখাবি, দেখালি না? তুলি একটু থমকালো, তারপর ধীরে ধীরে মোবাইল থেকে একটা ছবি বের করে সামনে ধরলো। ছবি দেখে রায়নার চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। এই, এটা তো ঈশান। তোর ঈশানের সাথে বিয়ে হয়েছে? আরে 5 বছর আগে তোদের ব্রেকআপ হয়েছিল, এটা কিভাবে হলো? পারিবারিকভাবে দিয়েছে, কেউ জানে না আমাদের মাঝে কি ছিল। ওরা পারিবারিক পরিচিত, কিন্তু আসলে 5 বছর আগে সবকিছু এখনো আমার রক্তে লেগে আছে রায়না। রায়না হতবাক হয়ে বসে রইল, আর তুলি চোখ নামিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো যেন পুরনো ক্ষত আবার নতুন করে খুলে গেল। রেস্টুরেন্টের হালকা আলোতে তুলির চোখ হঠাৎ সেই মেয়েটাকে খুঁজে পেল, যাকে সে আগের দিন ঈশানের সঙ্গে দেখেছিল। তুলির রাগ বাড়ল, মনে মনে ভাবলো চলে যেতে হবে। মেয়েটা তুলিকে দেখে কণ্ঠ উঁচু করে বলল, তুলি আপু? মেয়েটার ডাকে তুলি অবাক হয়ে তাকালো, কারণ সে মেয়েটাকে চিনলেও তো মেয়েটার তাকে চেনার কথা না। ঈশান ভাইয়ের কাছে আপনার কত গল্প শুনেছি, আপনার কত ছবি দেখেছি ঈশান ভাইয়ের ফোনে। ঈশান ভাই মানে? ঈশান তোমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ড হবে কেন? আমি তো ঈশান ভাইয়ের বন্ধুর বউ। ভাইয়ের জন্যই তো আমাদের সম্পর্ক পূর্ণতা পেয়েছে। ভাইয়াই তো আমাকে তাদের ফ্ল্যাটে থাকতে দিয়েছিল বিপদের সময়। আমি এত বড় ভুল বুঝলাম। ঈশানকে এই মেয়ের সাথে এক ফ্ল্যাটে দেখে আমি কত খারাপ কিছু ভেবেছিলাম। ছি ছি, ঈশানের সামনে মুখ দেখাবো কিভাবে? তুলি চুপচাপ দাঁড়িয়ে রেস্তোরাঁর আলোতে নিজের ভাবনা সামলাচ্ছিল। হঠাৎ রাগ, হতাশা, লাজ সব মিলেমিশে একটি অদ্ভুত ঝড়ের মতো মনে হলো। রায়নার মতো বন্ধু না থাকলে হয়তো সে নিজের আবেগ সামলাতে পারতো না। রেস্টুরেন্টের বাতাসে নীরবতা আর তুলির ভেতরের দ্বন্দ্ব যেন আরো গভীর হয়ে উঠল। মেয়েটা আবার ধীর কণ্ঠে বলল, কয়েকদিন আগেই তো ভাইয়ার সাথে দেখা হয়েছিল। ভাইয়া তো খুশি হয়ে বলল আপনাকে তার জীবনে পেয়েছে অনেক ভুল বোঝাবুঝির পরে। তার বাড়ির লোকজনকেও রাজি করিয়েছে আপনাকে বিয়ে করার জন্য।
তারা তো কেউ রাজি ছিল না সিনিয়র জন্য। ঈশান রাজি করিয়েছে, মানে ও তো রাজি ছিল না বিয়েতে। আপনি ভুল জানেন। আপনি রাগ করবেন জন্য ভাইয়া বলেনি। আপনি ব্রেকআপ করে চলে যাওয়ার পরে ভাইয়া খুবই কষ্টে ছিল, কিন্তু যেদিন দেখলো আপনি তার ভাইয়ের শালী, তখন সে অনেক খুশি হয়ে বলেছিল এবার আর হারাতে দেবে না আপনাকে। ঈশান এখনো এত ভালোবাসে আর আমি শুধু ভুল বুঝেছি তাকে। তুলির চোখে হঠাৎ জল এসে গেল। হঠাৎ তার রাগ, সন্দেহ আর ঘৃণা সব মিলেমিশে বিস্ময়ের পরিণত হলো। রেস্টুরেন্টের হালকা আলোতে সে নিজেকে সামলাতে পারল না, মনে মনে শপথ করলো, আমি আর কখনোই ঈশানের অনুভূতি ভুলভাবে বিচার করব না। আপু, এখন আপনি বুঝলেন ভাইয়ার ভালোবাসা কখনো কমেনি। তুলি চুপচাপ মাথা নেড়ে স্বীকার করলো। তার হৃদয় যেন হঠাৎ শান্তি পেল, কিন্তু সঙ্গে সঙ্গে ভাবনার ভারও বাড়ল। তুলির মনে যেন ঝড় বয়ে যাচ্ছিল। বাড়ির পথে পুরো রাস্তাটা যেন সে যেন অন্ধকারের মধ্যেই হাঁটছিল। চোখের সামনে শুধু ঈশানের মুখ আর তার বলা সেই কথাগুলো। এবার আর হারাতে দিব না। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। শাড়ির আঁচলে মুখ চেপে ধরতে কান্না ফেটে বেরিয়ে এলো। এতদিনের শক্ত রাগী আত্মসম্মানী তুলি ভেঙে পড়ল মুহূর্তেই। মাটিতে বসে মাথা টেবিলের পাশে লাগিয়ে সে শুধু কাঁদছিল। তার কণ্ঠ ভাঙা, দম বন্ধ হয়ে আসা গলায় বলল, আমি কি করলাম? এতগুলো বছর ভুল বুঝে ওকে কষ্ট দিলাম। ঈশান তো আমাকে একবার না বারবার বোঝাতে চেয়েছে, বলেছে ভালোবাসে, আর আমি ওকে অপমান করেছি, ঠেলে সরিয়ে দিয়েছি। কান্নায় চোখ লাল হয়ে উঠল। নিজের হাত দুটো মুখে চাপা দিল। মনটা বারবার চিৎকার করে উঠছিল। ঈশান তো দূরে যেতেই চাইতো না, তবে কেন আমি এত রাগ দেখালাম? সে ধীরে বিছানার কোনায় গিয়ে বসে পড়ল। তার বুকটা ব্যথায় মোচড় দিচ্ছিল। ও আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। আমি তো নিজের হাতে সব শেষ করে দিলাম। দীর্ঘ এক নীরবতা ঘরটায় ছড়িয়ে গেল। কিছুক্ষণ পর দরজায় টোকা। তুলির বোন এসেছে। হাত মুছতে মুছতে বলল, তুই খেতে আয়, খাবার রেডি। আমি খাবো না, তুমি গিয়ে খেয়ে নাও। খাবি না কেন? ঠিক আছিস তো তুই? আমি একটু একা থাকতে চাই। ওর বোন চুপ করে দাঁড়িয়েছিল কয়েক সেকেন্ড। বুঝতে পারছিল তুলির ভিতরে কিছু একটা ভেঙে গেছে, তবে কিছু বলেনি। আস্তে ধীরে দরজা টেনে বন্ধ করে চলে গেল। দরজা বন্ধ হতেই তুলি আবার মুখ হাত দিয়ে চেপে ধরে কেঁদে উঠল। তার মনে এখন একটাই কথা, যদি ঈশান সত্যিই চলে যায়, যদি আর কখনো ফিরে না আসে। এই ভয়টাই তুলিকে দীর্ঘ নিঃশ্বাসহীন করে তুলল। 2 দিন ধরে তুলি যেন ছায়া হয়ে বাড়ির মধ্যে ঘুরে বেরিয়েছিল। ঈশান কোথায় আছে, কেমন আছে, সেসব চিন্তা মাথা থেকে সরেনি এক মুহূর্ত। তার ভেতরে শুধু অপরাধ বোধ আর অস্থিরতা। তারপর ঠিক বিকেলের দিকে দরজার সামনে গাড়ির শব্দ হলো। ঈশানের বোন নীলা দৌড়ে বেরিয়ে গেল। তুলির বুকের ভেতর ধুকপুক শব্দ নিয়ে দাঁড়িয়ে রইল। পা যেন জমে আছে। ঈশান ঢুকলো, হাতে বড় বড় ব্যাগ, সবার জন্য গিফট। মা, বোন, ছোট ভাতিজা সবাইকে ডাকছে, দিচ্ছে, হাসছে, কিন্তু একবারও তাকালো না তুলির দিকে। মনে হলো যেন তুলি এই বাড়ির মানুষই না। তুলির গলা আটকে গেল, তার চোখ ভিজে উঠল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ঈশান নিজের ঘরে ঢুকে দরজা আধ খোলা রেখে ফ্রেশ হতে লাগলো। তুলি আস্তে আস্তে এগিয়ে এসে দাঁড়ালো। ঈশান, কথা আছে তোমার সাথে। ঈশান টাওয়েল দিয়ে মুখ মুছছিল, একবারও তার দিকে তাকালো না। শুষ্ক ক্লান্ত গলায় বলল, কি ব্যাপার, আপনি এখন এখানে? আমি তো ভেবেছিলাম সেদিনই চলে গেছেন। তুলির বুকটা মোচড় দিয়ে উঠল। এটার চেয়েও কঠিন শাস্তি যে সে কখনো কল্পনাও করেনি। ঈশান তাকে আপনি বলে দূরত্ব তৈরি করছে। আগেও আপনি বলতো, কিন্তু আজকের কথায় যেন তাকে দূরে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সে ধীরে ধীরে বলল, তোমার সাথে জরুরি কথা আছে। আমি খুব ক্লান্ত, 2 দিন রাস্তায় ছিলাম, পরে শুনবো। এবার সে দরজার দিকে হাঁটতে লাগলো, এমন ভাবে যেন তুলি সেখানে নেই। তুলির চোখ নামিয়ে ফেললো, ঠোঁট কাঁপছিল। তার মনে কেবল একটাই কথা, আমি যেদিন ভুল বুঝেছিলাম সেদিন ঈশান আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, আর আজ সে আমাকে শোনার মতো সময়ও পাচ্ছে না। একটা সুযোগও কি পাবো না আমি কথা বলার?
কিন্তু ততক্ষণে ঈশান ঘর থেকে বেরিয়ে গেছে আর তুলি সেখানে দাঁড়িয়ে রইল গলায় জমে থাকা হাজার কথা নিয়ে। রাতের ডাইনিং টেবিলটা আজ অদ্ভুত নীরব, সবার মুখে গল্প আনন্দ, শুধু দুজন মানুষের মাঝে জমে আছে হিম শীতল দূরত্ব। ঈশান ঠিক তার আগের মতোই গুছিয়ে ভদ্র হয়ে চেয়ার টেনে বসলো, কিন্তু তার চোখ একবারও তুলির দিকে তাকালো না। তুলি চুপচাপ তার পাশে বসে হাতের চামচটা নিয়ে খেলা করতে লাগলো। বুকে কেমন চাপ লাগছে, আবার ঈশানকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু ঈশান যেন দেয়াল তুলে রেখেছে। খাবারের মাঝেই ঈশানের বাবা প্রশ্ন করলেন, মিটিং কেমন হলো বাবা? সিঙ্গাপুরে সব ঠিকঠাক হলো তো? জি বাবা, খুব ভালো। ওরা আমাদের প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী। আরও কিছু শর্ত দিয়েছে, মনে হয় না খুব কঠিন হবে মেনে চলা। সবার চোখ তখন তার দিকে, গর্ব, আনন্দ, প্রশংসা। শুধু একজন নিশ্চুপ তুলি। তার চোখ আবার ধীরে ধীরে ঈশানের দিকে গেল, যেন চোখ দিয়ে বলতে চাইলো, শুনবে না আমার কথা? একবারও তাকাবে না? আরও কিছু মিটিং আছে সামনে। ওরা আমাকে আবার যেতে বলেছে 2 মাসের মধ্যে। দেখা যাক, সব ঠিকঠাক হলে বড় কন্ট্রাক্ট হয়ে যাবে। খুব ভালো খবর তো বাবা, তোর পরিশ্রমের ফল। ঈশান মৃদু মাথা নেড়ে আবার খেতে শুরু করলো। তুলি সেই মুহূর্ত আবারও তাকালো, দু চোখ ভিজে উঠল নীরবে। তার মনে হচ্ছিল আমি ছাড়া পৃথিবীর সবাইকেই সে দেখেছে, শুধু আমাকেই নয়। কিন্তু ঈশান একবারও চোখ তুলল না, একবারও না। তুলির বুক ভার হয়েও থাকলো। এই চুপ থাকা, এই অবহেলা যেন শাস্তির মতো, কাটার মতো বিধে থাকছে তার ভেতরে। রাত প্রায় 11:30। সবার রুমের লাইট নিভে গেছে, শুধু ঈশান তুলির রুমে একটি ল্যাম্প জ্বলছে। তার নিচে ঈশান ল্যাম্পপোস্টে দ্রুত আঙুল চালাচ্ছে। চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক কঠিন নিরাবেগতা। তুলি বিছানার কিনারায় চুপচাপ বসে আছে। তার বুকের ভেতরটা যেন আগুন, বুক ফাটা অপরাধ বোধ। চোখে জল জমছে, আবার মুছে ফেলছে। দ্বিধা, ভয়, কষ্ট সব মিলেমিশে ভেতরটা ভারী হয়ে উঠেছে। অবশেষে সাহস করে ধীরে ধীরে বলল, ঈশান, একটা কথা বলবো? জি বলুন। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম, তোমার উপরে সন্দেহ করেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্রথমবার ঈশান থামলো, আস্তে করে ল্যাপটপ বন্ধ করলো। মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসি ছিল বিন্দুমাত্র উষ্ণতা ছাড়া, মিশে ছিল ব্যথার শীতলতা। সে ধীরে ধীরে বলল, এত বছর পর আপনার মনে হলো যে আপনি আমাকে ভুল বুঝেছেন? হ্যাঁ, আমি জানেন, আমি তো সেই ভুল, সেই অভিমান অনেক আগেই ভুলে গেছি। সব ভুলে আপনাকে আবার নতুনভাবে গ্রহণ করতে চেয়েছি, কিন্তু আপনি দূরে ঠেলে দিয়েছেন যতটা পারেন। আমি যখন কাছে আসতে চেয়েছি, আপনি বলেছিলেন আপনার আশেপাশে থাকলে গা ঘিন ঘিন করে, মনে আছে? আমি রাগে ভুলে বুঝতে পারিনি। আপনি তো বুঝতেই চাননি। আমি চেয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে দেখতে পারেননি কখনো। মানুষ হিসেবে নয়, স্বামী হিসেবে তো নাই। আমি এখন বুঝেছি ঈশান, আমি সত্যিই দুঃখিত। দয়া করে আমাদের সম্পর্কটা আরেকবার। ঈশান তার কথার মাঝেই ধীরে উঠে দাঁড়ালো। চোখে কোনো রাগ নেই, শুধু ক্লান্তি। না, আমি আর চাই না এই সম্পর্ক ঠিক হোক। যখন মানুষ বারবার দূরে সরিয়ে দেয়, তখন শেষে না চাইলেও একসময় দূরত্বটাই সত্যি হয়ে যায়। ঈশান প্লিজ এমন করো না। আমার ভুল ছিল, কিন্তু আমি সত্যি। থাকুন আপনার মতোই, যেভাবে থাকতে চান। আমি কাউকে আর বোঝাতে চাই না, চাপ দিতে চাই না। জোর করে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না তুলি। তুলির শরীর কেঁপে উঠল। সে এগিয়ে এসে ঈশানের হাত ধরতে চাইল। ঈশান এক পা পিছিয়ে গেল। আজ আমি সত্যিই খুব ক্লান্ত, এই কথাগুলো বলতেও ক্লান্ত। আপনি ঘুমান, আমার কাল কাজ আছে। এতটুকু বলে সে ল্যাপটপ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তুলি দাঁড়িয়ে রইল, দু চোখ বেয়ে জল টুপটুপ পড়ছে। বিছানায় বসতেই মনে হলো চেনা পৃথিবীটা হঠাৎ দূরে সরে গেছে। ঈশান সোফায় নীরবে শুয়ে আছে। তুলির শব্দ বাইরে ল্যাম্পের নরম আলোয় ছায়া হয়ে ভেসে বেড়াচ্ছে। রাতটা যেন দুজন মানুষকে দুই ভিন্ন জগতের ভেতর আটকে দিল। একজন অপরাধ বোধে ডুবে থাকা নারী, আরেকজন মন ভাঙা ক্লান্ত পুরুষ, যে হয়তো আর ফিরতে চায় না আগের জায়গায়।
সকালটা অদ্ভুত নীরবতায় ডুবেছিল। রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে পড়েছে, কিন্তু সে আলোতেও তুলির মনটা ভারী, কেমন কাঁপা কাঁপা। ঈশান ফ্রেশ হয়ে বের হলো, তখনই দেখলো তুলি চুপচাপ তার অফিসের ব্যাগ, ফাইল, শার্ট, টাই সব গুছিয়ে দিচ্ছে। মুখে কোনো কথা নেই, শুধু ভিতরের অস্থিরতা লুকাতে চেষ্টা। ঈশান ব্রকুচকে বলল, এগুলো করার দরকার নেই প্লিজ, আপনি আপনার মতো থাকুন। তোমার কাজে যেন কোনো অসুবিধা না হয়। হয় দূরে থাকুন, না হলে আপনার বাড়ি ফিরে যান তুলি। একটা বাড়িতে থেকে এমন অস্বস্তি নিয়ে থাকার মানে নেই। তার চোখে এক ফোঁটা রাগ নেই, আছে শুধু অনিচ্ছা আর দূরত্ব। আমি কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, তখন আপনি নিজের মতোই শুরু করতে পারবেন। এই কথাটা শুনেই তুলি থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎই জোরে এগিয়ে এসে ঈশানের বুকে মুখ গুজে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস অস্থির। ঈশান অবাক হয়ে 2 পা পিছিয়ে নিল। কি করছেন আপনি? আমাকে ধরলে তো আপনার বমি আসবে, তাই না? দূরে থাকেন আপনি। যেমন থাকতে চান তেমনই থাকুন। তুলি আরো শক্ত করে ধরে ফেলল। তার কান্না ঈশানের শার্ট ভিজিয়ে দিয়েছে, কিন্তু ঈশানের হাত দুটো শক্ত। সে তুলির হাত আলতো করে ধরে সরিয়ে দিল। তার গলায় রাগ। এভাবে নাটক করে কিছু হবে না তুলি। যা ভেঙে গেছে সেটা জোড়া লাগানো অনেক কঠিন। শুধু দুঃখ পেলেই সম্পর্ক বদলায় না। আমি ভুল করেছি ঈশান, আমি ভয় পাই তোমাকে হারাতে। হারানোর ভয় আগে রাখলেই ভালো ছিল। এই কথাটা বলে ঈশান ব্যাগ কাঁধে তুলে নিল। তুলিকে আর একবারও না দেখে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা তুলি শুধু ফিসফিস করে বলল, ঈশান, ফিরবে নাকি আর আমার দিকে? ঈশান থামলো না, খুললও না, শুধু দরজা খুলে বেরিয়ে গেল। আর তুলি দাঁড়িয়ে রইল, ভাঙা বুক, কাপা শরীর আর অপরাধ বোধের খাঁচায় বন্দী হয়ে। দুপুরের সূর্যটা জানালার কাছে হেলে পড়েছে। ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা। তুলি বিছানায় বসে ফোনটা কতবার যে হাতে তুলে নাম্বার ডায়াল করেছে নিজেও গুণে রাখতে পারছে না। শেষমেশ সাহস করে আবার ফোন দিল। স্ক্রিনে ভেসে উঠল কলিং ঈশান। রিং, আরেকটা রিং, কিন্তু কোনো সাড়া নেই। ঈশান রিসিভ করলো না। তুলির বুকটা আরো ভারী হয়ে উঠল। আবার কল দিল, আবারও কাটা। ওর গলা আটকে গেল। ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করতেই নরম একটা কান্না গড়িয়ে পড়ল বালিশে। 5টা বছর ধরে জমে থাকা অভিমান, ভুল, মন খারাপ সব মিলিয়ে ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দুপুরে নিচে সবাই খেতে বসেছে। রাইসের গন্ধ, ডাল, ভুনা সবই আছে, কিন্তু তুলি খাবার টেবিলের দিক একবার তাকায়ও নেই। তুলির বোন উঠে এসে বলল, খেতে বস, এভাবে না খেয়ে থাকলে চলবে? কি হয়েছে আবার দুজনে? কিচ্ছু না, ক্ষুধা নেই। মা, কেউ না খেয়ে থাকে নাকি? 1 চামচ খেলেও খা। আমার ভালো লাগছে না, পরে খাবো। তুলি, রাগ করে থাকলে তো শরীরটাই খারাপ করবে। কি হয়েছে? কিছু না রায়ান ভাই, প্লিজ আমাকে একা থাকতে দেন। সবাই এক অন্যের মুখের দিকে তাকালো। এই মেয়েটাকে কেউ কোনো দিন এভাবে ভেঙে পড়তে দেখেনি। ঈশানের মা দীর্ঘশ্বাস ফেললেন। ওদের মধ্যে কি হচ্ছে বুঝি না। দুজন এত ভালো মানুষ, কেন যে একসাথে থাকতে পারছে না? তুলি শুনেও মুখ তুলল না, চুপচাপ উঠে রুমে চলে গেল। সারা বিকেল, সারা সন্ধ্যা তুলি কিছুই খেলো না, শুধু বিছানায় বসে ফোনটা হাতে চেপে ধরেছিল। একা কাপা গলায় মনে একই কথা। একবার ধরো ফোনটা ঈশান, একবার শুধু বলো তুমি রাগ করনি, ক্ষমা করেছো। কিন্তু ফোনটা নিঃশব্দেই রইল। তুলি আরো ভেঙে পড়ল। তার চোখের পানি থামলই না। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের লাইটটা জ্বলছে। পুরো বাড়িটাই অদ্ভুত চুপচাপ। ধীরে দরজা খুলে ঈশান ভেতরে ঢুকলো। মুখটা ক্লান্ত, চোখ দুটো লাল, যেন দীর্ঘদিনের ঘুমহীনতা গাঢ় হয়ে আছে সেখানে। তুলি দরজার শব্দের রুম থেকে বেরিয়ে এলো। চুলগুলো হালকা এলোমেলো, চোখ ভেজা, কিন্তু মুখ শক্ত করে রেখেছে, যেন নিজের দুর্বলতা কেউ টের না পায়। ফ্রেশ হয়ে এসো, খেতে দিই। দরকার নাই, আমি খেয়ে এসেছি। বলেই সে রুমে ঢুকে গেল। একটু থামেও না,
তুলির বুকটা ছিঁড়ে গেল, মনে মনে যেন একটা শ্বাস আটকে রইল। একবার না জিজ্ঞেস করলেও, একবারও জিজ্ঞাসা করলে না আমি খেয়েছি কিনা, একবারও না ঈশান। ও ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে রইল, নিজের অভিমান নিজের কষ্ট সব গিলে ফেলে নীরবে রুমে ফিরল। তুলি বিছানার পাশে এসে ধীরে ধীরে শুয়ে পড়ল। ওর চোখ দুটো আবার ভিজে উঠল, কিন্তু এবার কোনো আওয়াজ নেই, শুধু নীরব কান্না, যা কেউ শুনতে পায় না। অন্যদিকে ঈশান সোফায় এসে কম্বল টেনে শুয়ে পড়ল। সে চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসছে না। তার শ্বাসে কষ্ট ক্লান্তি সব একসাথে মিশে আছে, তবুও সে নিজের দিকে তাকানোর সুযোগও দেয় না তুলিকে। দুজনের মধ্যে দূরত্বটা যেন বিছানার দুদিক নয়, মাইলের পর মাইল দীর্ঘ এক অন্ধকার রাস্তা। তুলি চোখ বুঝে শুধু একটাই কথা বলল ভেতরে ভেতরে, আমি আর কত ক্ষমা চাইবো তোমার কাছে ঈশান? কিন্তু ঈশান শুনল না। সোফার দিকে মুখ ঘুরিয়ে নীরবতায় নিজেকে আড়াল করে রইল। কয়েকদিন পরে আজ বন্ধুদের সাথে পার্টি ছিল। রাতে পুরো বাড়িটাই নিস্তব্ধ, ঘড়ির কাঁটা তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। এমন সময় দরজার শব্দ হলো। তুলি নিচে এসে দরজা খুলতেই দেখলো ঈশান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের 2টা বোতাম খুলে গেছে, চোখ আধা মোছা আর মুখে তীব্র অ্যালকোহলের গন্ধ। তুলি অবাক নয়, বরং হতাশ হলো। তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, আপনার কি সমস্যা? তুলি একটু থমকে গেল, কিন্তু কোনো কথা বলল না। চুপচাপ সরে দাঁড়িয়ে তাকে ভেতরে ঢুকতে দিল। তারপর নিঃশব্দে নিজের রুমে চলে গেল। ঈশানের রুমে এলো, কিন্তু বিছানায় নয়, সোফায় গিয়ে ঢলে পড়লো। আজও তুলি কিছু বলল না। মাঝরাত তুলি তখনও জেগে, চোখে ঘুম নেই, মনে এক অদ্ভুত অস্থিরতা। হঠাৎ টের পেল কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঘুরে তাকাতেই দেখলো ঈশান, চোখ লাল কিন্তু দৃষ্টি ভীষণ নরম। তার শরীর থেকে অ্যালকোহলের গন্ধ এলেও আচরণে কোনো রাগ নেই, বরং অপরিষ্কার অসহায় এক ভালোবাসা ভাসছে চোখে। ঈশান বিছানার পাশে এসে বসলো, তুলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুলি, আজ খুব ভালো লাগছে না? তোমার কাছে আসতে ইচ্ছে করছিল। তুলি শ্বাস আটকে তাকিয়ে রইল। রাগ করলো না, খারাপ বলল না, শুধু চুপচাপ দেখলো। কেননা আজ যে ঈশান দাঁড়িয়ে আছে, সে রাগী নয়, অহংকারী নয়, বরং ভাঙা কষ্টে ক্লান্ত। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে তুলির গালে হাত রাখলো। তার চোখে পানির মতো ঝাপসা এক কোমলতা। তুমি জানো, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুলি থমকে গেল, কোনো উত্তর দিল না। হঠাৎ ঈশান তাকে বুকে টেনে নিল। মদ্যপ হলেও আদরটা ছিল পরিষ্কার, মায়ায় ভরা, ব্যথায় ভরা। একটু থাকো, দূরে যেও না। সে মাথা রাখলো তুলির কাঁধে। তুলি প্রথমে শক্ত হয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত তুললো, নরম করে ঈশানের মাথায় রাখলো। নীরবতার ভেতর দুজনের হৃদয় ধীরে ধীরে একে অপরকে ছুঁয়ে গেল। কথা না বলেও ঈশান আস্তে আস্তে তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি অবাক হয়ে গেল, কারণ ঈশান তো এখন সজ্ঞানে নেই। পরে যদি কথা শোনায় ওকে, তাই সে সরাতে চাইল, কিন্তু ঈশান শুনল না। সে আরো গভীরভাবে আঁকড়ে ধরল তুলির ঠোঁট, শাড়ির আঁচল ফেলে দিল, ব্লাউজ খুলে ছুঁড়ে মারলো দূরে। তারপর বুকে মুখ ডুবিয়ে দিল, চুমু খেতে থাকলো গভীরভাবে। তুলি ঈশানের স্পর্শের কাছে একসময় হার মানল, চেয়েও নিজেকে শক্ত রাখতে পারল না। সে জানে ঈশান হয়তো তাকেই দোষ দিবে, কিন্তু তবুও চুপ করে তার ভালোবাসা গ্রহণ করতে চাইল। সকালটা যেন তুলির জন্য আলোর ফুলছুরি হয়ে ফুটে উঠল। রাতের অর্ধেকটা সময় ঈশানের বেখেয়ালি, মাতাল অথচ কোমল আদর ওর বুকের ভিতর এমন একটা উষ্ণতা জাগিয়েছে, যা সে বহুদিন ধরে চুপচাপ জমিয়ে রেখেছিল। নিজের অজান্তেই হাসিটা ঠোঁটের কোণায় লেগে আছে, চোখে অকারণ ঝিলিক। ঘরের আরেক দিকে এবার ধীরে ধীরে নড়ে চড়ে বসল ঈশান, ক্লান্ত দৃষ্টি, এলোমেলো চুল, মুখে নীরব ভাব। তুলি তখন বালিশ ঠিক করতে করতে হালকা গলায় বলল, উঠে পড়ো, তোমার অফিসে যেতে দেরি হবে। ঈশান ব্রুকুচকে তাকালো, মনে প্রশ্ন, এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কিছু হলো নাকি? কিন্তু ফলাও করে কিছু জিজ্ঞেস করার আগ্রহ নেই, আবার একটু দ্বিধাও কাজ করছে। ঈশান ধীরে ধীরে গলায় বলল, তুমি খুব হাসতেছো আজ, সকাল সকাল কোনো বিশেষ কিছু? না, এমনি।
ঈশান কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর দিকে। রাতের কিছুই নেই, মনে নেই তার, শুধু অস্পষ্ট কিছু অনুভূতি। হয়তো কারোর হাত ধরেছিল, কারো গায়ে মাথা রেখেছিল, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না। তবুও তুলি যে খুশি এই ব্যাপারটা তার মন খারাপ করে, কারণ সে জানেই না কেন। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। বলে ঈশান বাথরুমে চলে গেল। তুলি রান্নাঘরে গিয়ে ব্যস্ত ভঙ্গিতে নাস্তা সাজাতে লাগলো। ওর মুখে এখনো সেই অদ্ভুত সুখের আলো। ঈশান বেরিয়ে এসে নীরবে নাস্তা খেলো, মাঝে মাঝে চোখ তুলে তুলির মুখের খামে। ও এত প্রাণবন্ত কেন আজ? আমি কি কিছু বলেছি, কিছু করেছি? কিন্তু জিজ্ঞেস করতে ইগোতে লাগছে। অফিসের জন্য টাই গলায় বাঁধতে বাঁধতে বলল, আমি বের হচ্ছি, দেরি হবে। ঠিক আছে, ভালোভাবে যাও। দরজা বন্ধ হওয়ার পর তুলি নিঃশ্বাস ছাড়লো। হৃদয় ভরা উষ্ণতা নিয়ে মনে মনে বলল, গত রাতের প্রতিটা মুহূর্ত আমি মনে রাখবো। যদিও তোমার মনে নেই, তবুও তোমার ভালোবাসা আমি পেয়েছি। আর ঈশান সিঁড়িতে নামতে নামতে নিজের ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আজ তুলির চোখে এত খুশি কেন? 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে তুলির প্রতিটি সকাল, প্রতিটি রাত একই রকম চেষ্টা, ক্ষমা চাওয়া, কথা বলা, আর ঈশানের একই রকম নীরব দূরত্ব। ঈশান ভদ্রভাবে কথা বলে, কিন্তু কাছে আসে না। একটা বাড়ির মধ্যে থেকেও দুজন যেন দুইটা আলাদা পৃথিবী। তুলি যতই এগোতে যায়, ঈশান ততটাই দূরে সরে যায়। তারপরও তুলি হাল ছাড়েনি। তার বুকের গভীরে একটা বিশ্বাস ছিল, একদিন ঈশান বুঝবে, একদিন সে ফিরে আসবে। কিন্তু আজকের সকালটা অদ্ভুতভাবে শান্ত। তুলি ঘুম ভেঙেই মাথা ঘুরে উঠতে লাগলো। হৃৎপিণ্ড কেঁপে উঠল। এ কেমন অনুভূতি? সে কিছুটা অনিশ্চিত হয়ে টেস্ট করার সিদ্ধান্ত নিল। হাত কাঁপতে কাঁপতে কিট হাতে নিল। কয়েক মিনিটের নীরব অপেক্ষা, তারপর 2টি লাল দাগ। তুলি প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, তারপর 2 চোখ ভিজে গেল আনন্দে। আমি মা হচ্ছি। হাসতে হাসতে কাঁদছিল সে। একটা জীবন, তাদের দুজনের রক্তের সংযোগ। হয়তো এই খবরেই সব বদলে যাবে। তুলি সারাদিন প্ল্যান করলো শুধু একটা জিনিস, ঈশানকে সারপ্রাইজ দিবে। বলবে আমাদের বেবি আসছে, আর ঈশান হাসবে। তার চোখে আবার সেই পুরনো কোমলতা ফিরবে। সন্ধ্যা নামতেই তুলি সাজতে শুরু করলো। লাল গোলাপি শাড়ি, হালকা করা সাজ করা ব্লাউজ, চুল খোলা, ঠোঁটে হালকা গোলাপি টিপ। নিজেকে আয়নায় দেখে নিজেরই চোখে জল এসে গেল। আজ সে সত্যিই সুন্দর লাগছে। তারপর ব্যালকনিটা সাজালো। ফেয়ারি লাইট, ছোট্ট সাদা কেক, আর কেকের পাশে রাখা প্রেগন্যান্সি কিট। 2টি জলজলে লাল দাগ যেন চিৎকার করে বলছে অভিনন্দন। মা তুলি বারবার সব ঠিক করে বসে থাকলো। তার চোখে অপেক্ষার ঝিলিক। ঈশান আসলে তাকে জড়িয়ে ধরবে, বলবে বাবা হতে যাচ্ছে। আজ সব ভুল বোঝাবুঝি শেষ হবে। এই স্বপ্নে মন ভরে ভরে যাচ্ছিল। ঠিক তখনই দরজার লক ঘোরার শব্দ। ঈশান ঢুকছে, ভারী মুখ, হাতে কিছু কাগজ। তুলি দৌড়ে দাঁড়ালো সামনে। ঈশান, আজ আমি তোমাকে কিছু দেখাতে চাই। তার কথা শেষ হওয়ার আগে ঈশান নরম গলায় বলল, এই নিন ডিভোর্স পেপার। আপনি আপনার মতো জীবন শুরু করেন, আমার সাথে আর কিছু রাখার দরকার নেই। তুলির হাসি থেমে গেল, মুখ থেকে রং সরে গেল, শাড়ির পাড়টা হাত থেকে পড়ে গেল। বিশ্বাস করতে পারছিল না। ঠিক এই মুহূর্তে তুলি স্তব্ধ গলায় বলল, তুমি তুমি কি বলছো ঈশান? আজ আমি তোমাকে একটা সুখবর। কিছুই বলার দরকার নেই, সব শেষ হয়ে গেছে। তার কণ্ঠে এমন কঠোরতা, এমন দূরত্ব, তুলির বুক যেন ভেঙে চূর্ণ হয়ে গেল। চোখ ঝাপসা হয়ে গেল তার পানিতে। তুলি ফিসফিস করলো, আমাদের বেবি আসছে ঈশান, তুমি শুনলে না? বাড়ির হালকা আলোয় তখনও ব্যালকনির লাইটগুলো জ্বলছে। কেক শুকিয়ে গেছে, বাতাসে হালকা সুগন্ধ। আর রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে তুলি, ভাঙা স্বপ্ন নিয়ে। ঈশান কাগজগুলো টেবিলে রেখে ঠান্ডা গলায় বলল, আমি আর পারছি না এভাবে একসাথে থাকতে। আপনি আপনার জীবন শুরু করেন, আমিও আমারটা নতুন করে শুরু করব। তুলির কানে কথাগুলো যেন ধাক্কা মেরে ঢুকছিল। সে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ, আঘাতে জমে যাওয়া শরীর নিয়ে। মুখটায় 1 ফোঁটা শব্দ নেই, শুধু তাকিয়ে থাকে ঈশানের দিকে। ঈশান বিরক্ত স্বরে আবারও বলল, এটাই সাইন করে দিন, কালই আপনার বাড়ি যাওয়াই ভালো। আপনি সুন্দরী, আপনার তো আবার খুব দ্রুতই বিয়ে হয়ে যাবে।
কথাটা ছুরির মতো ঢুকে গেল তুলির বুকের ভেতর। এত বছর ভালোবাসার মানুষটা আজ তাকে এমনভাবে ঠেলে দিল। তুলি মুচকি হাসলো। সেই হাসিতে ছিল ব্যথা, হাল ছেড়ে দেওয়া, আর আজ শেষ গ্রহণে সাপ। তুমি ঠিক বলেছো ঈশান, আমি সত্যিই চলে যাওয়ার সময় চলে এসেছে। তুমি চিন্তা করো না, আমি চলে যাব। ঈশান চোখ সরিয়ে নিল, যেন শুনতেই চায় না তার কথা। সোজা ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলো। দরজা বন্ধ হওয়ার শব্দটাই যেন তুলির জন্য শেষ সিগন্যাল। সে ধীরে ধীরে শাড়ির পাড় ঠিক করে দরজার দিকে এগোলো। বাড়িটা কতবার কেঁদেছে তাদের ঝগড়ায়, কতবার হেসেছে তাদের হাসিতে। আজ সেই বাড়িটাই তুলিকে বিদায় দিচ্ছে নীরবে। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার চোখ ঝাপসা হয়ে গেল। এতদিন ধরে আশা করেছি, ভেবেছিলাম বাচ্চার কথা জানলে তোমার মন বদলাবে, কিন্তু তুমি তো শুনতেই চাইলে না ঈশান। একবার শুনতে পারতে আমি কি বলতে চাই। হয়তো সত্যি আমার প্রতি তোমার আর কোনো ভালোবাসা নেই। রাতের ঠান্ডা হাওয়া তার মুখের জলের সঙ্গে মিশে গেল। হাঁটতে হাঁটতে শুধু একটা ভাবনাই তাকে পোড়াচ্ছিল। আজ তার পৃথিবী ভেঙে গেল ঠিক তখন যখন তার ভেতরে আরেকটি পৃথিবীর জন্ম নিচ্ছে। ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, মুখে এখনো পানির ফোঁটা, চুল এলোমেলো, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা। সে তুলিকে রুমে দেখলো না। সে ভেবেছিল তুলি হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ব্যালকনির দিকে পা বাড়ালো। দরজার ঠেলে ঢুকতে ঈশান থমকে গেল। চারপাশে লাইট, ছোট্ট ফেয়ারি লাইটের ঝিলিক, টেবিলের উপর ছোট্ট সাজানো কেক, আর তার ঠিক পাশে প্রেগনেন্সি কিট। দুটি স্পষ্ট দাগ, দুটি লাল লাইন। তার কণ্ঠ জমে গেল, নিঃশ্বাস আটকে গেল। মনে হলো কারো যেন বুকের ভেতর পেরেক ঢুকিয়ে দিয়েছে। না, এটা মানে তাহলে আমাদের মাঝে সব হয়েছিল। আমার আমার কিছুই মনে নেই। আমি কি করেছি তুলির সাথে? সে কেকের দিকে তাকালো। তার উপর ছোট্ট লেখা ছিল, সারপ্রাইজ ফর ইউ ঈশান। ঈশানের চোখ ঝাপসা হয়ে গেল। গত 1 মাসে তুলি কতটা চেষ্টা করেছে, কতটা চুপচাপ সহ্য করেছে, আর সে কি করেছে? সোজা দরজার দিকে দৌড় দিল। তুলি, তুলি কোথায়? রুম চেক করলো, ফাঁকা। কাপড়ের আলমারি খুললো, তুলির শাড়িগুলো আছে। সে না, এভাবে চলে যেতে পারে না। তুলি দাঁড়াও প্লিজ, কোথায় গেলে? নিচে দৌড়ে গেল। ড্রয়িং রুম খালি, কিচেনে কেউ নেই। কি হয়েছে বাবা, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? মা, তুলি কোথায়? সে বাড়িতে নেই। না তো, কেউ বের হয়েছে দেখিনি। ঈশানের মাথা ঘুরে উঠল। সে আবার দৌড়ে উঠতে লাগলো। এক রুম থেকে আরেক রুম, বারান্দা থেকে সিঁড়ি পর্যন্ত তুলি কোথাও নেই। চারদিক নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে ব্যালকনির ফেয়ারি লাইট দুলছে, যেন তুলির ভাঙা ইচ্ছেগুলো ফিসফিস করছে। তুলি, আমি এত বড় ভুল করলাম। তুমি কোথায় গেলে? আজ বুঝলো ওর দেয়া কষ্টের চেয়েও বড় কষ্ট হলো তুলিকে হারিয়ে ফেলার ভয়। রাতের রাস্তা নিস্তব্ধ, শুধু হাওয়া হালকা শস্য শব্দ করছে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় তুলি একা হাঁটছে, মাথা নিচু, চোখে পানি জমে আছে। কিন্তু সে চারপাশ দেখেও না, যেন দুনিয়ার কিছুই আর তার অস্তিত্বে নেই। ঈশান প্রায় পুরো এলাকা ঘুরে ফেলেছে, হাঁপাচ্ছে, চোখ লাল, হাত কাঁপছে। তুলিকে না পেলে আজ সে নিজেকে ক্ষমা করবে না। হঠাৎ দূরে শাড়ির কিনারায় বাতাস লেগে দুলছে। ঈশানের চোখ আটকে গেল। তুলি, তুলির গতি থামেনি, সে এখনো হাঁটছে। ভাঙা মানুষ যেমন হাঁটে, ঈশান দৌড় শুরু করলো। হৃদয় যেন গলা দিয়ে বেরিয়ে আসছে। দৌড়ে গিয়ে পেছন থেকে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। তুলি ভরকে উঠলেও কয়েক সেকেন্ড পর চিনে ফেললো। সেই বুকে তার সমস্ত পৃথিবী ছিল, আজও আছে। ঈশান নিঃশ্বাস নিতে নিতে বলল, সোনা প্লিজ, সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ওটা ডিভোর্স পেপার না, ওটা শুধু রেজিস্ট্রি পেপার ছিল। তোমাকে বোকা বানিয়েছি। আমি বুঝতেই পারিনি তুমি এমন ভেঙে পড়বে। তুলির শরীরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঈশানের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো লাল, ভিজে, হতাশায় ডুবে আছে। কথা বলতে গিয়ে তার গলা আটকে গেল। আমি ভেবেছি তুমি সত্যি আমাকে ছেড়ে দিবে। আমি ভাবলাম আমি আর তোমার কাছে প্রয়োজনীয় না। ঈশান চোখ বন্ধ করলো। মনে হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষটাকে সে নিজের হাতে আঘাত দিয়েছে। সে তুলির গাল দুটো ধরে মুখ তুলে বলল, তুমি বোকা, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো?
তুমি আমার জীবন, আমার সব কিছু। তোমাকে ছাড়া আমি কিছুই না। তুলি আর স্থির থাকতে পারলো না, সে ঈশানের বুকে মুখ লুকিয়ে চেপে ধরলো। কান্নার শব্দ রাতের বাতাস ভেদ করে উঠে এলো। আমি ভয় পেয়েছিলাম ঈশান, আমি খুব ভয় পেয়েছিলাম। ঈশান হাত দিয়ে ওর মাথাটা আঁকড়ে ধরলো, তার বুকের ভেতর অসহায় ভালোবাসার ঢেউ। সোনা, আর কখনো ভয় পেতে হবে না, কোনো দিনও না। আমি আছি, শুধু তোমার জন্যই আছি। রাস্তার মাঝে দুইটা ভাঙা মানুষ আবার জোড়া লাগলো। তারা কেউ কথার শেষ ভাবলো না, শুধু একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকলো, যেন দুজনেই ঠিক এই মুহূর্তটার জন্য বেঁচে ছিল। ঈশান তুলির ঠোঁট কামড়ে ধরলো, দুজনেই ভালোবাসায় সিক্ত হয়ে গেল।